না ক্লাস হচ্ছে। আচ্ছা ওকে, তো আমি শুরু করি আজকের পড়া। মহুয়া বৈরাগী ভালো আছো কিনা? তো তোমরা মেসেজ দিয়ে দিছি, আমি মেসেজ দিয়ে দিতে পারো। আর আজকের পরীক্ষা হবে, আজকে প্রথমবারের মতো টেস্ট মজা পরীক্ষা নিব আমরা। এখানে লিংক দিয়ে দিব আমি ক্লাসের মাঝখানে, জাস্ট যাবা, নিজের নাম লিখবা, পরীক্ষা দেবে, দ্যাটস ইট, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। যে কোনো জায়গা থেকে পরীক্ষা দেওয়া যাবে, যে কোনো ডিভাইস থেকে পরীক্ষা দেওয়া যাবে। তো আজকে আমরা পড়া শুরু করব। নাউন পড়ছিলাম আমরা, নাউন ছাড়া আজকে বাকি সবকিছু পড়বো। নাউন ছাড়া আরো 7টা জিনিস আছে, এগুলো পড়তে খানিকটা সময় লাগবে, তবে চেষ্টা করবো যতটুকু কুইক পড়ানো যায়, যতটুকু দ্রুত পড়ানো যায়। রাইট? ওকে, সবাই শুনছো, শুনতে পাচ্ছ? ক্লিয়ার? একটু রেসপন্ড করো। জি ভাইয়া। হ্যাঁ, থ্যাংক ইউ। ঠিক আছে, বিউটিফুল। আমরা তাহলে আজকের পড়া শুরু করব। আজকের পড়া হচ্ছে আইডেন্টিফাইং পার্টস অফ স্পিচ। নাউন ছাড়া বাকিগুলো কিভাবে আমরা আইডেন্টিফাই করব। শুরুতেই আমি সূত্রটা বলে দিই কিভাবে এগুলো পারতে হবে। প্র্যাকটিস, প্র্যাকটিস এবং প্র্যাকটিস। তুমি যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি পরীক্ষা হলে এই জিনিসটা কনফিডেন্ট হবা। ইংলিশে প্র্যাকটিসটা মাস্ট, ঠিক আছে? এটা কিন্তু শুধুমাত্র বুঝে ফেললেই হয় না, এটা বারবার প্র্যাকটিস না করলে এটা কনফিউজ হয়ে যাবে পরীক্ষা হলে, এবং পরীক্ষা সবসময় ব্যতিক্রম ধর্মী জিনিসগুলি পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। তো আমরা খুব দ্রুত পড়া শুরু করি। আমরা গতদিন নাউন পড়ছি, আজকে আমরা প্রোনাউন দিয়ে পড়া শুরু করব। তো প্রোনাউন যখন আমরা পড়বো, খুবই কম পড়া আসলে আহামরি কিছু না। এখানে একটা ছোট্ট বানান ভুল আছে, বানান ভুলটার জন্য, এটা বানান ভুল ঠিক করা যায় না, আমরা আগে পিডিএফ বানিয়ে ফেলেছিলাম, পরে এডিট করে নি। প্রোনাউন হবে শেষে ইটা হবে না, এখানে ও হবে, বাকি সব জায়গায় বানান ঠিক আছে। আমরা সবাই প্রোনাউন চিনি, তাই না? নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয় তাকে বলে প্রোনাউন। এই সংজ্ঞা থেকে কখনোই প্রশ্ন আসবে না। প্রশ্ন কোথা থেকে আসবে? প্রশ্ন আসবে প্রোনাউন কি কি ধরনের আছে এবং কোনটা কোন ধরনের প্রোনাউন। আমি একবার দ্রুততার সাথে বলবো, তারপর তোমাদেরকে জিজ্ঞাসা করবো, কোনো ব্যাপারই না এগুলা। দেখো, পার্সোনাল প্রোনাউন, নাম শুনেই বোঝা যাচ্ছে যে এটা পার্সনকে ইন্ডিকেট করবে। আই, উই, হি, শি, দে, ইউ। পরীক্ষায় কিন্তু এটাই আসবে, নিচের কোনটা পার্সোনাল প্রোনাউন। ঠিক আছে, একদম সিম্পল। আই, আমি, আমরা, তুমি, তোমরা, তারা, তিনি, তারা, দ্যাটস ইট। এগুলোকে সবগুলো পার্সোনাল প্রোনাউন বলা হয়, পার্সনকে ইন্ডিকেট করবে। এবার হলো পজেসিভ প্রোনাউন। এই জিনিসটা দেখো, পজেস শব্দের অর্থ হলো কোনো কিছু নিজের অধিকারে রাখা, রাইট? এগুলা ডিরেক্ট উদাহরণ আসবে পরীক্ষায়। কোনো কিছু অধিকার করে রাখা, এই জিনিসটা আমার, এই বাড়িটা আমাদের, ওই গরুটা তোমাদের, ওই গাড়িটা তাদের। তো এই যে আমার, আমাদের, তোমাদের, মাইন, ইয়োর্স, আওয়ার্স, হিস, হার্স, দেয়ার্স, সবগুলো শেষে মোটামুটি একটা এস থাকে। একমাত্র ব্যতিক্রম হলো মাইন, এটা শেষে শুধুমাত্র এস নাই। যদি কোথাও এরকম শেষে এস পাওয়া যায়, ধরে নিবা সেটা পজেসিভ প্রোনাউন। ঠিক আছে, ওকে, আশা করি ক্লাস করছো সবাই। এবার হলো রিফ্লেক্সিভ। এখানে তাকায় দেখো, প্রোনাউনটার নাম হলো রিফ্লেক্সিভ। রিফ্লেক্সিভ শব্দের অর্থ, আমি এটা বলতে রিফ্লেক্ট, অর্থাৎ নিজের দিকে রিফ্লেক্ট করে। রিফ্লেক্সিভ কথাটাতে সবগুলোতে সেলফ কথাটা থাকবে। মাই সেলফ, আওয়ার সেলফ, ইয়োর সেলফ, হিমসেলফ। যেখানে সেলফ পাবা বুঝতে পারবেন যে সেটা রিফ্লেক্টিভ প্রোনাউন। দ্যাটস ইট, এটাই মনে রাখার সূত্র। ওকে, পার্সনটাকে রিফ্লেক্ট করবে। I will myself do the job, আমি নিজেই কাজটা করব। তো এটাকে আমি নিজেকে রিফ্লেক্ট করছে, তো এখানে সেলফ থাকবে, এটাই হলো মনে রাখার সূত্র। রিফ্লেক্সিভটা হলো সেলফ। আচ্ছা, এবার হলো ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, নামগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। ডেমনস্ট্রেট শব্দের অর্থ হলো কোনো কিছুকে নির্দেশ করা, দেখিয়ে দেওয়া, যে ওইটা একটা গরু, দ্যাট ইজ এ কাউ, এইটা একটা গাড়ি, দিস ইজ এ কার। ওকে, এই যে দিস, দ্যাট, দোজ, দিস, ইট, ইট ইজ আ বয়, ইট ইজ আ চাইল্ড। তো এই যে নির্দেশ করা, নির্দেশক, বাংলাটা করলে দাঁড়াবে নির্দেশক সর্বনাম। তো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ইজ এ নির্দেশক সর্বনাম। ঠিক আছে, ওকে। আচ্ছা, এইবার একটা ছোট্ট জিনিস একটু খেয়াল করো, তার আগে এখানে আছে ইনডিফিনিট প্রোনাউন। ইনডিফিনিট অর্থাৎ অনির্দিষ্ট, যেটা কিনা নির্দিষ্ট না। ইনডিফিনিট মানে অনির্দিষ্ট, তুমি নির্দিষ্ট করে বলতে পারবা না। যেমন দিস ইজ এ কাউ, এটা নির্দিষ্ট করে বলা গেল, কিন্তু there are some, nobody, anybody, many, everyone, all, everyone is a liar। যদি বলে সবাই মিথ্যাবাদী, নির্দিষ্ট করে কাউকে মিথ্যাবাদী বলা হলো না। all are good, সবাই ভালো আছে। ঠিক আছে, nobody is truthful, কেউই সত্যবাদী নয়। যদি এইভাবে বলা হয়, যেখানে নির্দিষ্ট করে কাউকে নির্দেশ করা যাচ্ছে না, সেটাকে বলা হবে ইনডিফিনিট প্রোনাউন। এগুলো জাস্ট বুঝতে পারলেই হয়, আমি তোমাদেরকে খেয়াল করে দিলাম যে এইভাবে বোঝা যায়। এইবার একটা খুব মজার জিনিস, সেটা হচ্ছে যে নাম একই কিন্তু প্রোনাউনগুলোর একই কিন্তু নামগুলো আলাদা আলাদা। রিলেটিভ এবং ইন্টারোগেটিভ, এগুলো কিন্তু পরীক্ষায় খুব আসে। রিলেটিভ প্রোনাউন এবং ইন্টারোগেটিভ প্রোনাউন একই জিনিস, যদিও দুটা, যেমন একই জিনিস বলতে প্রোনাউনগুলো একই
হু, হোম, হোজ, হুইচ, হোয়াট, এই সবগুলাই মোটামুটি রিলেটিভ ইন্টারোগেটিভ প্রোনাউন একই। নিচের কোনটা রিলেটিভ প্রোনাউন, যেটা রিলেটিভ প্রোনাউন সেটা ইন্টারোগেটিভ প্রোনাউন, এটাই কিন্তু পরীক্ষা এভাবেই আসে। ইউ হ্যাভ টু নো দ্যাট। ওকে, আচ্ছা, এইবার ডিস্ট্রিবিউশন প্রোনাউন বা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলা হয়, অ্যাকচুয়ালি এখানে লিখতে ভুল হয়েছে কিছুটা। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউট করা মানে কি? বিতরণ করা, প্রত্যেকের মধ্যে বিতরণ করা। খাবার ডিস্ট্রিবিউট করে দেওয়া হচ্ছে, ত্রাণ ডিস্ট্রিবিউশন করা হয়, তো প্রত্যেকের মধ্যে ভাগ করে দেওয়া। ইচ প্রত্যেকে, আইদার হয় একে না হলে ওকে, আইদার নাইদার, এইগুলাকে বলা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ইচ, আইদার, নাইদার। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে 2 থেকে 3 বার পরে পরে ব্রেনের মধ্যে সেট করে ফেলতে হবে, রাইট? লাস্ট ওয়ান হচ্ছে রিসিপ্রোকাল প্রোনাউন। রিসিপ্রোকাল শব্দটা এখানে বলা হয় আসলে একান্তর, বা বাংলায় আমি এটাকে ধরে এভাবে মনে রাখতে পারবো, একান্তর। ইচ আদার বা ওয়ান অ্যানাদার, আমরা একে অপরকে, এক থেকে পার হয়ে, ওয়ান অ্যানাদার মানে একে অপরকে, ইচ আদার মানেও একে অপরকে, তো এটাকে বলা হয় রেসিপ্রোকাল প্রোনাউন। তো এই যে যা পড়ালাম প্রোনাউন সম্পর্কে, যতটুকু পড়ালাম, এইটুকু জ্ঞান দিয়ে তুমি সকল পরীক্ষা দুনিয়ার মোটামুটি কভার করে ফেলতে পারবে। এইটুকুই কিন্তু পোলাপান পারে না। এখন যা পড়ালাম সবাই কি বুঝতে পেরেছো কিনা? ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, খুব কি কঠিন কিনা? ভাইয়া কঠিন নাকি খুব? জি না ভাই কঠিন না। আচ্ছা, দেখো এখন তাহলে আমরা বিগত বছর প্রশ্ন সলভ করবো। দেখো তোমরা নিজেরাই উত্তর দাও, নিচের কোনটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন? ডিস্ট্রিবিউটিভ, আইদার আইদার কে ড্যাড বললো? কে? ডিস্ট্রিবিউটিভ আর ডেমনস্ট্রেটিভের মধ্যে উল্টাপাল্টা। হ্যাঁ, তাহলে দেখো ডিস্ট্রিবিউটিভ, এগুলো সলভ করতে করতে আরো বেশি পারবে। যে ডিস্ট্রিবিউটিভ ছিল ইচ, আইদার, নাইদার। হ্যাঁ, একজন ড্যাড বলেছো, উত্তরটা হয় নাই। দেখো 2 বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেককে পৃথক করে বোঝাতে যে প্রোনাউন ব্যবহৃত হয় তাকে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলা হয়। ইচ, আইদার, নাইদার, দ্যাট, সাচ, এগুলো হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ঠিক আছে? আর এখানে এনিটা কি? ইনডিফিনিট, রাইট? ওকে, এইবার দেখো এখানে বলেছে হু, হুইচ, হোয়াট, এগুলো কি প্রোনাউন? রিলেটিভ প্রোনাউন। 2-1 জন এখনো দেরি করছে উত্তর দিতে, তো দে আর রিলেটিভ প্রোনাউন। এটা যদি রিলেটিভ অপশন না থাকতো আর কি হতো? ইন্টারোগেটিভ প্রোনাউন। ঠিক আছে, ডেমনস্ট্রেটিভ হলো তাহলে দিস, দ্যাট, দোজ, এখানে আশা করি পারবা। ওকে, ঠিক আছে, এখানে উত্তরগুলো দেওয়া আছে, এগুলো সুন্দর করে একটু প্রত্যেকটাতেই উত্তরগুলো দেওয়া আছে। মেডিকেল কোশ্চেনে চলে যায়। এখান থেকে অলরেডি কিন্তু ইউনিভার্সিটি প্রশ্ন আসছে। দেখো, আই প্লে ভায়োলিন, ড্যাশ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ডু ইউ প্লে? আরেকটু বড় করে দিচ্ছি আমি পেজটা, দাঁড়াও। আই প্লে ভায়োলিন, বা হুইচ, হাউ, হোয়াট, নান অফ দেম। হুইচ মেডিকেল, এটা একদম সহজ। আচ্ছা, ঠিক আছে। অনেস্টি ইজ এ নোবেল ভার্চু, দ্য ম্যান ড্যাশ পোজেসেস, এখানে তো দাও বোল্ড রাখে হু। আচ্ছা, ঠিক আছে। ইউজ অ্যাপ্রোপ্রিয়েট রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন ইউজ করতে বলেছে তোমাকে। দ্য ম্যান ইজ ফেমাস, দ্য ম্যান ইজ আ ফেমাস ডক্টর, আই মেট হিম ইন দ্য বাস। এখানে আসলে এখানে হবে the man is a famous doctor dash I met him in the bus, whom I met him in the bus. ঠিক আছে, এগুলো একদম নরমাল পড়া। তবে পরীক্ষায় ওই যে রিফ্লেক্সিভ, কোনটা রিফ্লেক্সিভ? সেলফ থাকলে রিফ্লেক্সিভ। ওকে, হু, হুইচ, হোয়াট, এগুলো কি প্রোনাউন? রিলেটিভ প্রোনাউন। আচ্ছা, এইটা বলো। His father always wanted his children to look after and dash and do what they wanted. themselves. এখানে themselves না himself? হ্যাঁ, himself হবে না themselves হবে? themselves হবে। আচ্ছা, ঠিক আছে, আমার মতে এটা themselves হবে। কারণ হচ্ছে যে এটার অর্থ হচ্ছে তার বাবা সবসময় চাইতো তার সন্তানরা নিজেরাই নিজের খেয়াল রাখুক এবং যা ইচ্ছা তাই করুক। বুঝতে পারলাম? এখানে তোমাদেরকে কনফিউজ করা হয়েছে themselves এবং himself এর মাঝে। এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে যে
কাজটা কে করবে, রিফ্লেক্টিভ প্রোনাউন যে কাজটা করবে তাকে বোঝাবে। তো লুক আফটার কে করবে, বাচ্চারা নিজেই নিজেদেরকে দেখাশোনা করবে। আর যদি এটা বাবাকে দেখাশোনার কথা বলা হতো তাহলে হতো হিজ ফাদার অলওয়েজ ওয়ান্টেড হিজ চিলড্রেন টু লুক আফটার হিম। বুঝতে পারলাম? লুক আফটার হিমসেলফ হতো না তখন, আর তখন লুক আফটার হিম হতো। আই উইল ডু ইট মাই সেলফ, অর্থাৎ কাজটা যে করবে তার সাথে এই সেলফ শব্দটা যুক্ত হবে। তো চিলড্রেন লুক আফটার করবে নিজেদেরকে। তো হিজ ফাদার অলওয়েজ ওয়ান্টেড হিজ চিলড্রেন উইল লুক আফটার দেমসেলফ। অনেকে হিমসেলফ দেখাবা যারা, তারা ভুল করে ফেলবা। বুঝাতে কি পারলাম জিনিসটা? ক্লিয়ার? ওকে, ঠিক আছে। তো এগুলো প্রত্যেকটা আসলে প্র্যাকটিস করতে হবে। এইটা বলেন কোনটা হবে 14 নাম্বার? one should keep dash promises. Once promises. এগুলো ডিরেক্ট কিন্তু যা পড়ানো হচ্ছে ব্যাপারটা ডিরেক্ট সেভাবে নাউন থেকে না আসলে, এগুলো প্রোনাউন থেকে না আসলেও প্রোনাউনের সাথে এগুলো মোটামুটি রিলেটেড। ওকে, do you know anyone dash could help me fix my computer? Who could help? Who? তুমি কেমন কাউকে চেনো যে আমাকে সাহায্য করতে পারবে আমার কম্পিউটারটা ঠিক করার জন্য? হু, রাইট? এগুলো কিন্তু ছোটবেলার জ্ঞান এগুলো। আচ্ছা, সবাইকে একটু জিজ্ঞাসা করে নেওয়া দরকার, 49 জন ক্লাস করছো, এই যে এইটা সলভ করতে কোনো এমন কেউ কি আছো ফ্র্যাঙ্কলি বলো যে এটা সলভ করতে কাউকে বেগ পেতে হবে কিনা? এটা কিন্তু একদম বেসিক স্টাডি। এই জিনিস না ভাইয়া, বেগ পেতে হবে না। না ভাইয়া, এই জিনিস কিন্তু বোঝানো একটু টাফ। আচ্ছা, ইচ কি ধরনের প্রোনাউন? 18 নাম্বার বলো। ইচ ডিস্ট্রিবিউটিভ। ভেরি গুড। দেখছো, এগুলোই কিন্তু পরীক্ষায় আসে। দেখো, এগুলোই কিন্তু সব বিভিন্ন ভার্সিটির পরীক্ষা, আমরা সেটি তুলে নিয়ে আসছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ওকে। তো আশা করি প্রোনাউন সম্পর্কে তোমরা বেশিরভাগই পারবা। লাস্টটা দেখি তোমরা উত্তর করো। দ্য ডক্টর ইজ আ ফ্রেন্ড অফ মাইন, আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ মাইন। এটা দেখুন পড়ানো পসেসিভ প্রোনাউন। Noun. পজিটিভ প্রোনাউন। পজেসিভ প্রোনাউন। ওকে, এখানে নাউন কে বললা? আচ্ছা, সো দিস ইজ দ্য পজেসিভ প্রোনাউন। এটা একটা প্রোনাউন এবং এখানে আসলে এটা কি নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ? হ্যাঁ ভাইয়া, বলো। ভাইয়া নাউন বলার কিন্তু একটা রিজন আছে, কারণ নাউন বলছে প্রিপজিশনের পরে একটি শব্দ থাকলে সেটা নাউন হয়। তবে এইখানে ওখানে তো পার্টস অফ স্পিচ বলছে। প্রিপজিশনের পরে শব্দ থাকলে সেটা নাউন হবে। নাউন বা প্রোনাউন যে কোনো একটা হতে পারে। ভাইয়া এখানে তো বলছে যে আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ। আমরা তো পার্টস অফ স্পিচই পড়তেছি, আর কি আইডেন্টিফাই করব? তো এখানে যে ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, নাউন কি পার্টস অফ স্পিচ না নাকি? কি বল ভাইয়া, এটা একটু ব্যাখ্যা দিলে ভালো হয়, কারণ প্রিপজিশনের পরে একটা শব্দ থাকলে সেটা নাউন হয়। ভাইয়া আমরা হতে পারে। এই ভাই, এই লাইনটা কই বলা আছে? তোমরা পড়ছো নাকি? প্রিপজিশনের ফলে একটি শব্দ থাকলে নাউন হয়? এটা কোন মহাবাক্য? এটা প্রথমবার শুনতেছি আমার লাইফে। ভাইয়া, প্রিপজিশনের পরে যা থাকে তা প্রিপজিশন অবজেক্ট হিসেবে বসে, যা নাউন হয় মূলত। ভাইয়া এটা আমিও জানি, আমিও ভাই পড়েছি এটা। হ্যাঁ, না এটা নাউন হয় এটা বলা আছে, আমিও দেখছি এটা অনেক জায়গায়। ভাইয়া অ্যাপেক্সে আছে, অ্যাপেক্স বই। আচ্ছা, বাট আমার জানা মতে এটা এখানে প্রোনাউন ইজ দ্য অ্যানসার। এবং আমি এটা তাহলে আমাকে চেক করতে হবে, প্রিপজিশনের পরে একটি শব্দ থাকলে সেটি নাউনই হবে। আর নাউন আর প্রোনাউন তো মূলত একই জিনিস, মানে ঘটনা তো একই। মানে এইগুলা নিয়ে কনফিউজিং হয় আর কি। আমরা তো যদি না চিনতাম তো ওই একটা নিয়ম জানতাম যে প্রিপজিশনের পরে একটি শব্দ থাকলে নাউন হয়, তো ওই হিসাবে আমরা ওইটাই দেখাইতাম। মাইন আসলে কোন অ্যাঙ্গেল থেকে নাউন আমার ঠিক জানা নেই। মাইন আসলে কিভাবে নাউন হয়, মাইন শব্দটা কিভাবে, কোন যুক্তি দ্বারা এটা নাউন হতে পারে, পৃথিবীর কোন যুক্তি দ্বারা এটাকে নাউন বানানো সম্ভব? আই হ্যাভ নো আইডিয়া। আমার মনে হয় না এটা সম্ভব। প্রিপজিশনের পরে একটা ব্যতিক্রম থাকতে পারে, এটা হতে পারে। তুমি যে আমি নিয়মটা জানি না, এটা হইতে পারে নাউন হিসেবে ব্যবহৃত হয় ভাই। এটা ভাইয়া, হ্যাঁ বলো। যে এমন শব্দ আছে যে একটা শব্দ বিভিন্ন পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহার হতে পারে, ওইগুলো একটু ক্লিয়ার করে দিয়েন। হ্যাঁ, ওগুলো আমরা আজকের ক্লাসে বেশ কিছু জায়গায় আলোচনা করব। আচ্ছা, তো আমরা প্রোনাউনটা সম্পর্কে একটা আইডিয়া পেলাম। দেখলাম যে বেশিরভাগ প্রশ্নই কিন্তু আমরা যে টপিকটা পড়লাম বেশিরভাগ প্রশ্নই কিন্তু কি বলে এটাকে প্রোনাউনের ক্লাসিফিকেশন থেকে আসছে।
তো আশা করি এটা শেষ করা গেল। এবার একটা ছোট্ট ব্যতিক্রম পরে আমরা অ্যাডজেক্টিভ পড়া শুরু করব। এখানে দেখো অনেক সময় কিছু কিছু প্রোনাউন এবং কিছু কিছু নাউন অ্যাডজেক্টিভের কাজ করে, ঠিক আছে? তখন এদেরকে অ্যাডজেক্টিভ ধরা হয় আর তখন এদেরকে প্রোনাউন ধরা হয় না। তো যখন অ্যাডজেক্টিভের কাজ করে তখন এইভাবে ধরা হয়। যেমন এখানে হুইচ ইজ ইয়োর বুক, এখানে যখন তুমি এইভাবে প্রশ্নটা করবা হুইচ ইজ ইয়োর বুক, তখন হুইচ এখানে তুমি ইন্টারোগেটিভ প্রোনাউন বলতে পারো, তখন এটা একটা ইন্টারোগেটিভ প্রোনাউন। কিন্তু হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, যদি এইটা পরীক্ষায় আসে হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, এখানে বইটাকে স্পেসিফিক করা হচ্ছে। যদি এইভাবে প্রশ্ন করা হবে হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, তখন এখানে এই হুইচ শব্দটা এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। তো এই জিনিসটা একটা ব্যতিক্রম, এইটা যদি পরীক্ষায় আসে তখন এই ব্যতিক্রম জিনিসটা খেয়াল করিয়ে দিলাম। এখন তোমরা আমাকে বলতে পারো যে ভাই ব্যতিক্রম, দুনিয়ার সব ব্যতিক্রম গুলো আমাদেরকে জড়ো করে দেন, এই জিনিসটা খুবই কঠিন, কারণ ইংরেজি একটা ভাষা এবং একটা এরকম একটা শব্দ দিয়ে লাখ লাখ বাক্য বানানো যাবে, যেটা কিনা এইরকম হুইচ শব্দটাকে লাখ লাখ লাইন বানানো যাবে, যেটাতে হুইচ শব্দটা প্রোনাউন হিসাবে না অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হচ্ছে। তো এখানে তুমি যখন সিম্পল লাইন দেখবা যে হুইচ ইজ ইউর বুক, এটা দেখে বুঝতে পারবা যেটা নাউন। যদি এটা একটু এরকম হয়ে যায় যেটা একটু ব্যতিক্রম ধর্মী, হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, তো এখানে বুক হচ্ছে নাউন, নাউনটাকে স্পেসিফিক করতেছে, ঠিক আছে? আই ওয়ান্ট আ গ্রেট বুক, তো গ্রেট শব্দের আলটিমেটলি উত্তরটা কিন্তু অ্যাডজেক্টিভ আসবে, বা আই ওয়ান্ট দ্যাট বুক, এটা একটা কিন্তু অ্যাডজেক্টিভ আসবে। তো এখানে হুইচ শব্দটা আলটিমেটলি অ্যাডজেক্টিভ। তো এই যে অ্যাডজেক্টিভ, এটা আমি তোমাদেরকে পড়িয়ে দিলাম। এই টাইপের এই ফরম্যাটের যদি আরো আসে তাহলে ওটাকে অ্যাডজেক্টিভ দেখাতে হবে, দ্যাটস দ্য থিং, এবং এটা কষ্ট করে মনে রাখতে হবে। ওকে, আচ্ছা, এইবার আমরা পড়বো অ্যাডজেক্টিভ। এটা ছোটবেলায় আমি উচ্চারণ করতাম অ্যাডজেক্টিভ, যেহেতু একটা ডি আছে। যত আমি বড় হলাম পরে শুনলাম যে ডি এর উচ্চারণটা হয়ে যাবে সাইলেন্ট। তো যারা এখন অ্যাডজেক্টিভ উচ্চারণ করো, আমার জানা মতে ঠিক উচ্চারণ হচ্ছে অ্যাডজেক্টিভ, দ্য ডি উড বি বিট অফ সাইলেন্ট, সেটা আসলে বড় করে শোনা যাবে না। কথা বুঝতে পারলাম? এখন আমরা অ্যাডজেক্টিভ পড়বো, খুবই কঠিন টপিক অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের মধ্যে পার্থক্যটা জেনে নিতে হবে। সবাইকে একটু সুন্দর মতো আমি বলে দেই, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব এরা দুজনেই, এদের কাজ হচ্ছে বিশেষায়িত করা। কি কাজ করা? বিশেষায়িত করা, একটা কোয়ালিটি, দোষ গুণ অবস্থা প্রকাশ করা, দোষ গুণ অবস্থা প্রকাশ করা। তো অ্যাডজেক্টিভ কার দোষ গুণ অবস্থা প্রকাশ করবে? নাউনের। তুমি যখন একটা শব্দ পাবা, সেই শব্দটাকে প্রশ্ন করতে হবে এটা কার দোষ গুণ অবস্থা প্রকাশ করছে। যদি সেটা নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা প্রকাশ করে, শুধুমাত্র তখন তাকে অ্যাডজেক্টিভ বলা হবে। আর যদি সেটা নাউন বা প্রোনাউন ছাড়া অন্য কোনো কিছুর দোষ গুণ অবস্থা প্রকাশ করে, যেমন ভার্ব, হ্যাঁ, যদি সেটা ভার্বের দোষগুণ অবস্থা প্রকাশ করে, বা ওই শব্দটা একটা অ্যাডজেক্টিভ আছে তার দোষগুণ অবস্থা প্রকাশ করছে, বা অন্য কোনো অ্যাডভার্বের দোষগুণ অবস্থা প্রকাশ করছে, তখন কিন্তু সেটাকে বলা হবে অ্যাডভার্ব। অর্থাৎ শুধুমাত্র নাউন বা প্রোনাউনের দোষগুণ অবস্থা প্রকাশ করলেই সেটাকে বলা হবে অ্যাডজেক্টিভ। নাউন প্রোনাউন ছাড়া অন্য যে কারো দোষগুণ অবস্থা প্রকাশ করলে সেটাকে বলা হবে অ্যাডভার্ব। তো দুইজন কিন্তু মডিফায়ার আছে, দুইজন কিন্তু মডিফাই করতে পারে, একজন হলো অ্যাডজেক্টিভ আর একজন হলো অ্যাডভার্ব। এই দুটার মধ্যে সবসময় কনফিউশন লাগে যে এটাকে অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব। তো আমরা যখন পড়বো তখন আমরা দেখে বোঝার চেষ্টা করব যে এটাকে অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব, এবং এটা কাকে মডিফাই করছে, নাউন প্রোনাউনকে নাকি ভার্ব, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বকে। অনেক সময় প্রিপোজিশনকে মডিফাই করতে পারে, মূলত নাউন প্রোনাউন ছাড়া অন্য কাউকে মডিফাই করলে সেটাকে বলা হবে অ্যাডভার্ব। আচ্ছা, ঠিক আছে। এখন কিভাবে আমরা মডিফিকেশন গুলো খুঁজে পেতে পারি, কিভাবে অ্যাডজেক্টিভ পেতে পারি। এখানে গত ক্লাসে আমরা দেখেছিলাম যে কিছু সাফিক্স দিয়ে নাউন চেনা যায়, একইভাবে কিছু সাফিক্স দিয়ে অ্যাডজেক্টিভ চেনা যায়, এবং এটা খুবই সহজ চেনাটা। কোনো কিছু শেষে যদি এল থাকে বুঝতে হবে সেটা অ্যাডজেক্টিভ। মুখস্থ জটিলতা যাওয়ারই দরকার নেই, জাস্ট তুমি জানলা ন্যাশনাল, জাতীয়, ঠিক আছে, লিগ্যাল, এল আছে, এইরকম শব্দ দিয়ে কিন্তু একদম ইজিলি হয়ে যায়। হিস্টোরিক্যাল, আইকাল এবং আই থাকলে ইকোনমিক, হিস্টোরিক্যাল, এগুলা নির্দেশ করছে। টার্কিশ, চাইল্ডিশ, এটা একটা চাইল্ডিশ বিহেভিয়ার, এটা একটা দোষগুণ অবস্থা প্রকাশ করছে। ফ্যান্টাস্টিক, এটা একটা দারুণ অর্থ প্রকাশ করছে। অপটিমিস্টিক, আশাবাদী, কাউকে বিশেষায়িত করতেছে, সে একজন অপটিমিস্টিক মানুষ, সে খুব ফ্যান্টাস্টিক, ঠিক আছে। আইভিই, অ্যাক্টিভ, অ্যাটেন্টিভ, সে খুব অ্যাক্টিভ, সে খুব অ্যাটেন্টিভ, এভাবে প্রকাশ করছে। ইয়ান কথাটা যেখানে পাবা, ইয়ান, ইন্ডিয়ান, আমেরিকান, আমরা যেমন ঢাকা মেডিকেলের শেষে ডিএমসিয়ান লিখি, তাহলে দিস ইজ এন বুয়েটিয়ান,
ডিউ, অবশ্য ডিউয়ান কি লেখে আমি ঠিক জানি না, ঢাবিয়ান লেখে ওরা, তো ঢাবিয়ান যেটা বাংলায়, এগুলো সবগুলো কিন্তু অ্যাডজেক্টিভ। ঠিক আছে, আরই যদি কোথাও থাকে, ডকুমেন্টারি, নেসেসারি, এটা খুব গুরুত্বপূর্ণ। ওকে, লার্নড, ট্যালেন্টেড, সে খুবই লার্নড পারসন, ইডি, এটা রেগুলার ব্যবহার করি আমরা, এটা তো রেগুলার পরীক্ষায় আসে, লার্নড, ট্যালেন্টেড। ওকে, শেষে এইটি, প্রত্যেকটা আমি বলে দিচ্ছি যাতে তোমার ব্রেনের মধ্যে শেষ ঢুকে যায়। ফরচুনেট, ট্যালেন্টেডটা এখানে ডুপ্লিকেট হয়ে গেছে, এটা এখান থেকে কাটা যাবে। আচ্ছা, ডান। এবার হলো এগ, গোল্ডেন, শেষে ইএন থাকবে, ইএন হবে গোল্ডেন, উডেন। ওকে, ইএন যদি থাকে গোল্ডেন, এটা একটা, আর যদি বলা হয় এটা একটা গোল্ড, এটা কি সোনা, দ্যাট ইজ নাউন, বাট এটা গোল্ডেন, গোল্ডেন যখন বলা হলো তখন সেটা হয়ে গেল অ্যাডজেক্টিভ। ওকে, ঠিক আছে। এবার হলো অ্যাবল, ড্রিঙ্কেবল, মুভেবল, এই পানিটা পানযোগ্য। ইবল, অ্যাবল, ইবল, অ্যাবল, ইবল, সেন্সিবল, এডিবল, এগুলো রেগুলার আসে কিন্তু, এই যে ইবল, এগুলো কিন্তু একদম এই যেগুলো খুব ইম্পর্টেন্ট, সেন্সিবল, এডিবল। এখানে ইট, তোমরা জানো কিনা জানি না, আমরা যে খাবার খাই, ইট, ইট একটা ভার্ব, ইটের অ্যাডজেক্টিভ হচ্ছে এডিবল, এটা খাবার উপযোগী, এডিবল অয়েল বলা হয়, ভোজ্য তেল, এডিবল মানে হলো খাদ্য উপযোগী। ফুল, যেখানে ফুল কথাটা পাবা, ফুল মানেই হলো একদম অ্যাডজেক্টিভ। বিউটিফুল, এই যে দেখো বিউটিফুল, একদম অ্যাডজেক্টিভ। লেস, ফিয়ারলেস, হেল্পলেস। আচ্ছা, এখন খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, একদম ইম্পর্টেন্ট, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। লি, এল ওয়াই যেখানেই থাকবে, এল ওয়াই মানেই হলো অ্যাডভার্ব। তো আমরা একটু পরে যখন অ্যাডভার্ব পড়বো তখন কিন্তু আমরা দেখবো যে এল ওয়াই থাকবে, এল ওয়াই থাকলেই সেটা হয়ে যাবে অ্যাডভার্ব। কোনো কিছু শেষে যদি এল ওয়াই থাকে তাহলে সেটা হয়ে যাবে অ্যাডভার্ব। এল ওয়াই থাকা মানেই অ্যাডভার্ব, এল ওয়াই থাকবে, এল ওয়াই থাকলেই তুমি ধরে নিবা যে সেটা একটা অ্যাডভার্ব হিসেবে কাজ করে। কিন্তু কিছু কিছু শব্দ আছে যেগুলো এল ওয়াই থাকলেও সেটা অ্যাডভার্ব না, এরকমই দু একটা শব্দ আমরা মাত্র দেখলাম। সেটা হচ্ছে ফ্রেন্ডলি, ম্যানলি এবং হেভেনলি। তাহলে এল ওয়াই আছে কিন্তু এগুলো অ্যাডজেক্টিভ, এগুলো একদম ব্যতিক্রম। এই তিনটা ব্রেনের মধ্যে পুরোপুরি সেট করতে হবে। এছাড়া এর সাথে আরো দুই একটা, হোমলি, এর সাথে আরো দুই একটা থাকবে, হোমলি। আর হেলদি, ওয়েলদি, তার স্বাস্থ্য ভালো, সে ধনী মানুষ, ওয়েলদি, তার টাকা পয়সা আছে, এগুলোও কিন্তু অ্যাডজেক্টিভ প্রকাশ করে। তবে যে এল ওয়াই, এটা কিন্তু পরীক্ষার জন্য সবচেয়ে কমন, যে নিচের কোনটি অ্যাডভার্ব নয়। তো এলওয়াই গুলা দিয়েই থাকে, আমরা এলওয়াই গুলো ফ্রেন্ডলি, ম্যানলি, হেভেনলি, হোমলি, এই কয়েকটা কথা কিন্তু অবশ্যই আলাদা করে মনে রাখতে হবে। ঠিক আছে, তো এরই সাথে সাথে আমরা সাফিক্স দিয়ে কিভাবে অ্যাডজেক্টিভ চিনতে পারবো সেটা কিন্তু বেশিরভাগ জায়গাতেই মোটামুটি জেনে গেলাম। এছাড়া আরো অনেক রকম ভাবে অ্যাডজেক্টিভ আইডেন্টিফাই করতে হতে পারে। যেমন এটা গেল একদম সহজটা, যেটা কয়েকবার পড়লেই তোমার ব্রেনের মধ্যে সেট হয়ে যাবে। কোনো কিছু শেষে আইএন থাকলে, কোনো কিছুর সাথে আইভিই থাকলে, কোনো কিছুর সাথে আইসি থাকলে, এগুলো যে অ্যাডভার্ব হবে, তুমি এটা কিন্তু এখন থেকে দেখলে সেটা খেয়াল করার চেষ্টা করবা। এটা কিন্তু 2 থেকে 3 বার পড়তে হবে, একবার পড়লেই কিন্তু কখনোই হবে না, কয়েকবার করে পড়তে হবে, তাহলে তুমি শব্দটা দেখা মাত্র উত্তর করতে পারবা। ঠিক আছে, আচ্ছা ওকে। এখন অর্থের মাধ্যমে, এগুলো কিছুই দেওয়া নেই, সিম্পল শব্দ। দ্য ম্যান ইজ অ্যাফ্রেড অফ ডগ, এখানে অ্যাফ্রেড কি ধরনের শব্দ, এরকম প্রশ্ন আসলে এখানে কিন্তু তুমি আর কোনো ধরনের সাফিক্সে যেতে পারছো না। তাহলে এখানে তুমি যদি শব্দগুলো আইডেন্টিফাই করতে চাও, এখানে আমরা পড়ছিলাম যে গত ক্লাসে কে, হু, হুইচ, হোয়াট, আমরা যদি এরকম প্রশ্ন করি তাহলে এখানে ম্যান হলো নাউন, কে এখানে কি, ডগ এটাও কিন্তু নাউন হিসেবে ব্যবহৃত হবে। এখন সে কি অবস্থায় আছে, অ্যাফ্রেড অবস্থায় আছে, ভীত, তাহলে এটা একটা অবস্থা প্রকাশ করলো। কার প্রকাশ করলো, ম্যান হচ্ছে এখানকার নাউন। তাহলে যদি নাউনের দোষগুণ অবস্থা প্রকাশ করে তখন সে হয়ে গেল অ্যাডজেক্টিভ। তো তোমাকে আগে নাউনটা খুঁজে বের করতে হবে। গত ক্লাসে আমরা শিখেছিলাম, দেখি আমাকে তোফাজ্জল হোসেন বলো তো নাউন কিভাবে বের করে ছোট ভাই। মেহেরুল্লাহ বলো তো নাউন কিভাবে বের করে। মেহেরুল্লাহ, ব্যক্তি, বস্তু ও স্থান, ধারণা, কাজ বোঝালে ওটাকে নাউন বলে। আরে আমি কি সূত্র শিখাই দিছিলাম সেটা বল, এটা তো ছোটবেলার পড়া বললি আমাকে। প্রশ্ন করতে হবে। What, whom, who. What, whom. But, whom, who. Who, what, whom, এই তিনটা প্রশ্ন করতে হবে। হু, হোয়াট এবং হোম। কে, কি, কাকে। কে, কি, কাকে। তুমি যদি একটা বাক্যকে এই প্রশ্নটা করো, কে, কি, কাকে, তাহলে যেটা উত্তর পাবা সেটাই হলো নাউন। যেমন এই বাক্যে দ্য ম্যান ইজ অ্যাফ্রেড অফ দ্য ডগ,
কে, প্রশ্ন করলাম ম্যান, ম্যান হলো নাউন, ঠিক আছে। কাকে, ডগকে ভয় পায়, তাহলে ডগ এখানে নাউন। এখন অ্যাফ্রেড শব্দটা কাকে মডিফাই করছে, ম্যানকে, তো নাউনকে, দ্যাট ইজ অ্যাডজেক্টিভ। এই হলো প্রশ্ন করে উত্তর বের করা, তাহলে এটা উত্তর এখানে অ্যাডজেক্টিভ। এটা হলো অর্থের মাধ্যমে, ওই যে সূত্রটা, তো সূত্র দিয়ে খুঁজে বের করা, তো এটা একদম সবার জন্য কমন রুল। প্রথমে নাউন খুঁজে বের করতে হবে, নাউন বা প্রোনাউন খুঁজে বের করতে হবে। শোনো, নাউন প্রোনাউন খুঁজে বের করার সূত্র হুবহু একই, কারণ প্রোনাউন এমন একটা শব্দ যেটা নাউনের পরিবর্তে বসে, অর্থাৎ উত্তর করলে কিন্তু যেমন হি ইজ অ্যাফ্রেড অফ দ্য ডগ, কে, উত্তর যেটা পাওয়া যাবে সেটা নাউন অথবা প্রোনাউন হবে, রাইট? কারণ প্রোনাউন আর নাউন আসলে একই কথা, শুধুমাত্র যখন নাম ব্যবহার করা হয় না তখন প্রোনাউন ব্যবহার করা হয়। তো তোমাকে আগে কে, হু, হোয়াট এবং হোম এই প্রশ্ন করে তোমাকে আগে নাউন বা প্রোনাউন খুঁজে নিতে হবে, তারপর অর্থের দিকে তাকাইলেই তুমি বুঝতে পারবা যে এটাকে নাউন বা প্রোনাউনকে মডিফাই করছে নাকি করছে না। দ্যাট ইজ দ্য বেসিক থিং। তো এরপরে আমরা শিখলাম যে সাফিক্স, এরপরে এগুলো হচ্ছে একটু ধরনের, একটু হলো ব্যতিক্রম, একটু হালকা ব্যতিক্রম। যেমন এইখানে খেয়াল করো, প্রথমে এই যে প্রশ্নটা দেওয়া আছে, বলতো নিচের কোন শব্দটি অ্যাডজেক্টিভ, নিচের মধ্যে কোন শব্দটার মধ্যে কোনটা অ্যাডজেক্টিভ, বলো। স্পেশাল। স্পেশাল, এখানে স্পেশাল অ্যাডজেক্টিভ, রাইট? আচ্ছা, সেটা তো স্পেশাল অ্যাডজেক্টিভ। এখানে আরেকটা অ্যাফ্রেড কি ভার্ব হিসেবে ইউজ হতে পারে? কোনটা? অ্যাফ্রেড। অ্যাফ্রেড ভার্ব হিসেবে ইউজ হতে পারে কিনা, অ্যাফ্রেড শব্দটা মনে হয় না ভার্ব হিসেবে ইউজ হতে পারে। এটার ভার্বের ফর্ম হচ্ছে ফিয়ার, FEAR, ঠিক আছে? ফিয়ার থেকে অ্যাফ্রেড হতে পারে, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তো তাহলে এখানে AL পাই গেল, রাইট? এই যে তুমি যদি এইভাবে কয়েকটা প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমার এটা ব্রেনের মধ্যে সেট হয়ে যাবে। এইটা বল, নিচের কোন শব্দটি অ্যাডজেক্টিভ? বিউটিফুল। বিউটিফুল ভাইয়া। তাহলে কোনো কিছু শেষে যদি ফুল থাকে সেটা অ্যাডজেক্টিভ, রাইট? থ্যাংক ইউ। ঠিক আছে, এভাবে চিনতে পারলেই কিন্তু হয়ে যাবে। তুমি যে ধারণা ছিল সে ধারণা থেকে অ্যাটলিস্ট 80% উন্নতি হবে। 100-তে 100 এগুলো পারার জন্য আমার মনে হয় 5 বছর ইংলিশ পড়া উচিত। তারপরও আমি যা পড়াচ্ছি দ্যাট এক্সাম পাস করার জন্য তোমার যথেষ্ট হয়ে যাবে। তবে ইংলিশে যে সুপার ডুপার, আমাদের মুঞ্জেরিন যেভাবে সুপার ডুপার হয়ে গেল, ও কিন্তু 5 বছর ইংলিশ পড়েছে, সেজন্য সে কনফিডেন্সের সাথে কিন্তু ইংলিশ তারপরও একটা বই লিখে ফেললো। যদিও বই নিয়ে বেশ কিছু কন্ট্রোভার্সি তৈরি হলো যে বইয়ে ভুল আছে, এবং ভুল থাকাটা খুবই স্বাভাবিক। এত দ্রুততম সময়ে যদি কেউ বই লিখে তাহলে ভুল হবে, এটাই স্বাভাবিক। তো এক্স্যাক্টলি কিছু ভুল হয়েছে, কিন্তু ইংলিশে পড়লে তুমি আরো বেশি ইংলিশে দক্ষতা অর্জন করতে পারবা তুমি যদি 5 বছর ইংলিশ অনার্স মাস্টার্স পড়ো। এখন আমরা যে ইংলিশটা পড়বো সেটা হচ্ছে টোটালি ইংলিশ হার্ডেল, এক্সামের ইংলিশ হার্ডেল পাস করার জন্য যে ইংলিশ, ঠিক আছে? ওকে। এবং আমি তোমাদের মতো বয়সে কিন্তু একই রকম ইংলিশ পড়েই আসছি, যদিও আমার ইংলিশ কিছুটা বেটার হয়েছে মেডিকেলের পুরো বিষয়টা ইংলিশে হওয়ার কারণে, যে পুরো 5 বছর 6 বছর এখন আমার ইংলিশ পড়তেই বেশি কমফোর্টেবল লাগে বাংলা পড়ার চেয়ে। তো যাই হোক, সেই জন্য কিছুটা এখন ইংলিশ ইজি মনে হচ্ছে। তো তোমরা যখন ভার্সিটি লাইফ পার করো তোমাদের কাছে ইংলিশ আরো ইজি মনে হবে। তবে এই ইংলিশ গুলো কখনো ইজি না, যেগুলো এরকম পরীক্ষায় আজে বাজে প্রশ্ন আসে। বিশেষ করে ঢাকা ভার্সিটির বিভিন্ন ইউনিটের প্রশ্ন তো জাস্ট ফালতু ইংলিশ প্রশ্ন হতো। 2014 সালে ঢাকা ভার্সিটির একটা ভর্তি পরীক্ষায় ইংলিশে মাত্র পাশ করছিল বোধহয় 8 জন ভর্তি পরীক্ষায়। ওটা ছিল ভয়ঙ্কর একটা ঘটনা। আচ্ছা, এখানে দেখো নাউনকে যদি মডিফাই করে, এটা তো আসলে নাউনকে মডিফাই করে বলি এটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে? যেমন এই লাইনটা খুব বিখ্যাত, আর রোলিং এ স্টোন ডাজন্ট গ্যাদার মস। দেখে এটা কে বলতে পারবে এটার বাংলা অর্থটা কি? আর রোলিং স্টোন ডাজন্ট গ্যাদার মস, রোলিং স্টোন গ্যাদারস নো মস, এটা মানে কি? ভবঘুরে। এই বেটা, কে বলছে তোকে ভবঘুরে? এটা বাংলা একটা প্রবাদ, এটা একটা প্রবাদ, এটা বাংলা একটা প্রবাদ, ইংলিশও একটা প্রবাদ। মানে প্রবাদটা কি পারো নাকি? জি ভাইয়া, ঘুরন্ত পাথরে শ্যাওলা জমে না। আচ্ছা, ঘুরন্ত, রোলিং বলতে এখানে ঘুরন্ত হবে না, রোলিং বলতে এখানে যেটা অল টাইম চলমান আছে, রোলিং বলতে পড়ে যাচ্ছে, রোল করে যাচ্ছে। হ্যাঁ, তো ঘুরন্ত এটার মানেটা কি? ঘুরন্ত পাথরে শ্যাওলা জমে না মানেটা কি বলো তো? বলো ভাইয়া। কোনো কিছু রানিং থাকলে ওটা সচল থাকে। এক্স্যাক্টলি।
কোনো কিছু রানিং থাকলে শুধুমাত্র সেটা সচল থাকে। এবং এটার বাংলা প্রবাদটা আমার এই বাংলা প্রবাদটা আমি খুঁজতেছিলাম, বাংলা প্রবাদটা আমি এক্সাক্ট খুঁজে পাচ্ছি না, চেষ্টা করলে বাংলা প্রবাদটা খুঁজে বের করার। নদীতে কখনো শ্যাওলা পড়ে না, এই টাইপের আর কি। বাংলা একটা সুন্দর খুব বাংলা টার্ম আছে, এটা একটা বাংলা প্রবাদ আছে, ঠিক আছে ভাই। স্থির মস্তিষ্ক না হইলে উন্নতি হয় না। না 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 না, এগুলা ঠিক আছে, এগুলো তো ব্যাখ্যা সব, এক্স্যাক্টলি এটা প্রবাদ না। স্থির মস্তিষ্ক না থাকলে, এটা তো তুমি পুরোপুরি উল্টা পথে চলে গেলা, জাস্ট তুমি অপোজিট কথাটা বললা। এর অর্থ হচ্ছে যে যে পথে সবসময় পথিক হাঁটে সেই পথ কখনো পিচ্ছিল হয় না, এরকম এটা একটা খুব সুন্দর বাংলা জাস্ট ছন্দময় একটা কথা আছে। তো যে মনে রাখবা যে সেই পথটাই পিচ্ছিল হয় যে পথে পথিক হাঁটে না। আমাদের ব্রেনটাও একই রকম, আমরা যত বেশি একই জিনিস বারবার রিভাইজ করব, আমাদের সিনাপস গুলো তত বেশি সচল হবে। যার মেমোরি যত বেশি বুঝবা সে তত বেশি পরিশ্রম করছে তার ব্রেন নিয়ে, এবং যে যত বেশি পরীক্ষা হলে যে পারবে, অর্থাৎ সে তত বেশি প্র্যাকটিস করেছে আগে। এটা সবার জন্য প্রযোজ্য। তো তুমি যদি একটা জিনিস আইডিয়ালি ফেলে রাখো তাহলে সেই জিনিস তুমি ভুলে যাবা। এটা এখান থেকে এটাই শিখতে হবে। তো দেখো, রোলিং স্টোন এখানে প্রশ্ন করলে, বাক্যটাকে প্রশ্ন করলে কি আর রোলিং স্টোন গ্যাদার স্নো মোস্ট, কোনটি বা হোয়াট গ্যাদার স্নো মোস্ট, উত্তর হবে রোলিং স্টোন। তো তুমি পুরো রোলিং স্টোন শব্দটাকে নাউন বলতে পারো। তো এখানে পুরো রোলিং স্টোন শব্দটা তো নাউন হবে না, তোমাকে বলতে হবে অ্যাকচুয়াল রোলিং স্টোন তো না, স্টোন হলো এখানে নাউন। স্টোনটা কেমন? স্টোনটা হলো রোলিং। তো এখানে স্টোনটাকে কিন্তু মডিফাই করলো, তো নাউনটাকে মডিফাই করলো বলে এটা কিন্তু জিরান্ট হবে না, পার্টিসিপল হবে না, এটা অ্যাডজেক্টিভ হবে। দেখো আইএনজি আমি গত ক্লাসেই পড়িয়েছি, আইএনজি থাকলে জিরান্ট হতে পারে, পার্টিসিপল হতে পারে, কিন্তু এটা খুব বিখ্যাত এমসিকিউ যেটা আমি মাত্র পড়ালাম, এটা নাউনকে মডিফাই করছে, সেজন্য এটা অ্যাডজেক্টিভ। এই যে ব্যতিক্রম গুলোই কিন্তু পরীক্ষায় আসবে, বুঝতে পেরেছো? ঠিক আছে, আচ্ছা। আবার এখানে কয়েকটা ব্যতিক্রম গুলোই মূলত আমরা আলোচনা করছি, ব্যতিক্রম গুলো আলোচনার পর আমরা একটা প্র্যাকটিস শুরু করবো। এইবার দেখো, এটা তো গেল, এটা একটা ব্যতিক্রম মোটামুটি শিখিয়ে দিলাম, ঠিক আছে। এইবার নাউন অ্যাজ অ্যাডজেক্টিভ আমরা এখানে দেখবো যে নাউন অ্যাজ অ্যাডজেক্টিভ, নাউন গুলো কিভাবে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। কোন নাউন যদি আরেকটি নাউনের পূর্বে বসে সেটাকে মডিফাই করে, তোমাকে খেয়াল করতে হবে আলটিমেটলি এটা মডিফাই করতেছে কিনা। যদি আলটিমেটলি মডিফাই করে, দ্য অ্যান্সার শুড বি অলওয়েজ অ্যাডজেক্টিভ। যেমন দিস ইজ এ বুক অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তো ইংলিশ কথাটাও এখানে আসলে নাউন। আমরা যখন পড়েছি গত ক্লাসে, ইংলিশ শব্দটা নিজেই একটা কিন্তু নাউন। দেখে বলো তো, জিন্নাত এখানে হাত তুলেছো, প্রশ্ন থাকতে পারে, জাস্ট তোমরা আমাকে বলো যে ইংলিশ কোন ধরনের নাউন? প্রপার নাউন। আচ্ছা, পড়িয়েছিলাম, কে পারবে? অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে। ইংলিশ হলো একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, ফ্যান্টাস্টিক। সাবজেক্টের নামগুলো কি হবে? অ্যাবস্ট্রাক্ট নাউন। হ্যাঁ, তো কখন এটা হবে? আই স্টাডি ইংলিশ, then it is an abstract noun. He studies English, then it is an abstract noun. কিন্তু যখন এইখানে বলা হয়েছে যে কি বলে এটাকে, যখন এখানে এটা মডিফাই করছে, এখানে কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ শব্দটা এখানে আলাদা করে একটা অতিরিক্ত শব্দ এসেছে, দিস ইজ এ বুক অফ ড্যাশ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এইখানে এটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হবে, কারণ এটা কোন ল্যাঙ্গুয়েজ শব্দটাকে মডিফাই করছে, তো দেন ইট উইল বি অ্যাজ এন অ্যাডজেক্টিভ। আচ্ছা, তার আগে একটা ছোট্ট জিনিস আমরা আগে যে এমসিকিউটা সেটা একটু আমরা কারেক্ট করব। দেখো, এটা এখানে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, রাইট? এখানে আমরা দেখলাম যে আর রোলিং স্টোন মসটাকে এটা মডিফাই করছে এবং এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। তুমি যদি একটু খেয়াল করো, এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। তারপরে একটা সূত্র দেওয়া আছে, সেই সূত্রটা আমরা যদি খেয়াল করি, যখন তুমি ধরে নিলা যে তাহলে এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, এইবার খেয়াল করো যে যদি ভার্বের সাথে আইএনজি থাকে এবং সেটা যদি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, তখন সেটাকে বলা হয় পার্টিসিপল। তাহলে পার্টিসিপলের যে সংজ্ঞা, ভার্ব প্লাস আইএনজি এন্ড দ্যাট উইল ওয়ার্ক অ্যাজ এ অ্যাডজেক্টিভ, অর্থাৎ সেটা মডিফায়ার হিসেবে কাজ করবে, তখন এটাকে বলা হবে পার্টিসিপল। তো এখানে যদিও এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, এখানে যেহেতু পার্টিসিপল অপশনে আছে, আমাদের অপশনে পার্টিসিপল কথাটা আছে, তো আওয়ার অ্যান্সার শুড বি পার্টিসিপল। এটা একটা ইম্পর্টেন্ট সূত্র, পরীক্ষার জন্য কিন্তু এইগুলাই পরীক্ষায় আসে। আমি এটা আলাদা করেও দাগিয়ে দিচ্ছি, একদম ইম্পর্টেন্ট। যে মডিফিকেশন, এই পয়েন্ট নাম্বার 3, এটা খারাপ দেখাচ্ছে, বরং খুবই গুরুত্বপূর্ণ। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু ব্যতিক্রম ধর্মী গুলোই সবসময় এগুলো পরীক্ষায় আসে। একটু প্রশ্ন সলভ করে দেখবা যে এগুলোই পরীক্ষায় এসে ভরে আছে।
আচ্ছা, ওকে। এইবার আমি একটা মজার জিনিস পড়াবো, সেটা হচ্ছে যে দেখো প্রোনাউন কিভাবে অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হয়। কোন প্রোনাউন যদি নাউনের পূর্বে বসে নাউনকে মডিফাই করে, ঘুরে ফিরে সেই একই কথা, যে এটা মডিফাই করতেছে কিনা, তখন সেটাকে প্রোনাউন বলা হবে না, সেটাকে বলা হবে অ্যাডজেক্টিভ। আমাকে খেয়াল করতে হবে যে কিভাবে এটা অ্যাকচুয়ালি কাজ করে। দিস ইজ মাই বুক, ঠিক আছে? এখানে মাই এটা নরমালি কোন প্রোনাউন হওয়ার কথা? উত্তর দাও তো, কতটুকু মনে আছে? মাই এখানে কোন প্রোনাউন হওয়ার কথা? পজিটিভ প্রোনাউন, রাইট? কিন্তু এইখানে দেখো এখন এগুলো খুবই কনফিউজিং, এটা খুবই কনফিউজিং। এডজেক্টিভ হইতো না? বুঝিনি কি বললাম। মাইটা তো এডজেক্টিভ হইব, বুকটা নাউন হইব। বুঝলাম বাবা, সেটাই তো পড়াচ্ছি। আমি জিজ্ঞাসা করলাম যে নরমালি মাই, আমরা এটা পড়ার আগে তো আমরা জানতাম যে মাই হচ্ছে একটা পজিটিভ প্রোনাউন। তো এটাই দেখো পজিটিভ প্রোনাউনটি পজিটিভ অ্যাডজেক্টিভ হয়ে গেল। এর কারণটা হচ্ছে যে এখানে এটি কার বুক, এটি এখানে বুক এখানে নাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে, তো নাউনের মডিফিকেশন করে দিচ্ছে এটা। তো যেহেতু মডিফিকেশন করে দিচ্ছে, দিস বুক ইজ রেড, এগুলোই সবচেয়ে কনফিউজিং। তো দেখো এই যে দিস বুক ইজ রেড, খেয়াল করো এই লাইনটা কখন দিস ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হতো? যদি প্রশ্ন হতো দিস ইজ রেড, ঠিক আছে, তাহলে এটা সিম্পলি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হতো। বাট দিস বুক দিয়ে দেওয়া হলো নাউনের পূর্বে এটাকে মডিফাই করার জন্য। এই বুকটাই লাল, কোন বইটা? এই বইটাই। তো আলাদা করে এই একটা বইকে নির্দেশ করা হচ্ছে, তো এইখানে এটা ডেমনস্ট্রেট অ্যাডজেক্টিভ, ঠিক আছে? আচ্ছা, ইনডিফিনিট, এনি বয় ক্যান ডু দিস। এনি ওয়ান যদি দেওয়া হতো তাহলে হতো এখানে বয় দেওয়া আছে, বয় হলো এখানে নাউন। হুজ বুক ডু ইউ ওয়ান্ট, এই যে বারবার একটা করে নাউন নিয়ে আসা হয়েছে। ইচ বয় গট আ প্রাইজ, ডিস্ট্রিবিউটিভ। খেয়াল করো ইচ শব্দটা যখন এইভাবে নাউনের সাথে ব্যবহৃত হবে, দে উইল বিকাম অ্যাডজেক্টিভ, তখন তাদেরকে কিন্তু আর নাউন বলা যায়, প্রোনাউন বলা যাচ্ছে না, তখন তাদেরকে অ্যাডজেক্টিভ বলা হচ্ছে। তো এই যে উদাহরণগুলো আমি মাত্র দিলাম, এই উদাহরণগুলোই কিন্তু আসলে খেয়াল করানোর জন্যই কিন্তু এই ক্লাসগুলো। নর্মালি তুমি একা একা পড়তে পারো, একা একা পড়লেও বুঝবা, তবে এই যে আমি যে পড়াই দিলাম তুমি এখন আরেকটু ভালো মতো খেয়াল করবা, যখন প্র্যাকটিস করবো তুমি আরেকটু ভালো মতো খেয়াল করবা, তাহলে এই হতে পারে। আবার দেখো এই জিনিসটাই আমরা এখন পড়বো, একই শব্দ কিন্তু বাক্য ব্যবহার ভেদে কখনো প্রোনাউন আবার কখনো অ্যাডজেক্টিভ হতে পারে। আমরা মাত্র দেখলাম যে এই শব্দগুলো একটু আগে ছিল প্রোনাউন, এখনই তারা নাউন। আবার দেখো দিস বুক ইজ ইয়োর্স, আবার দিস ইজ ইয়োর বুক। এখানে তাকায় দেখো যে দিস বুক ইজ ইয়োর্স এবং দিস ইজ ইয়োর বুক, এইখানে বলতো কোনটাকে নির্দেশ করা হচ্ছে, দিস নাকি ইয়োর? কোন জিনিসটাকে শব্দ নির্দেশ করা হচ্ছে? দাঁড়া তোমাদের কমেন্ট করে দেই। প্রথম যে উদাহরণ দুটা, দিস নাকি ইয়োর, এখানে দুটো প্রোনাউন আছে, বলো। দিস, ইয়োরস, দিস। আচ্ছা, যারা দিস বললা কি যুক্তি? বুকের আগে দিস আছে, তার মানে এটা অ্যাডজেক্টিভ। আর ফ্যান্টাস্টিক। সেকেন্ড লাইনে দিস ইজ ইয়োর বুক, দিস হচ্ছে প্রোনাউন। আচ্ছা, তাহলে 3 নাম্বারটার কি অর্থ? দিস ইজ মাই বুক, এখানে এইখানে কিন্তু দিস না, এখানে কিন্তু মাই, ঠিক আছে? ফ্যান্টাস্টিক। আপু যে আপুটা বলেছে খুবই দারুণ, ও খুব ভালো বুঝতে পেরেছে। তা সবাই তাহলে ক্লিয়ার হয়ে নাও। দেখো দিস ইজ ইয়োর বুক, এখানে নর্মাল একটা লাইন, দিস ইজ প্রোনাউন, বাট দিস বুক ইজ মাইন। কোন বইটা? এইখানে দিস বুক, এই দিস হল কিন্তু অ্যাডজেক্টিভ। একই কথা কিন্তু পরেরটার জন্য প্রযোজ্য, এইগুলোই কিন্তু ক্লিয়ার করার বিষয়। পরেরটা দিস ইজ মাই বুক, যখন বুকের সামনে, তাহলে দ্যাট উইল বি অ্যাডজেক্টিভ। হ্যাঁ, দিস বুক ইজ মাইন। এখন এইখানে খেয়াল করো, দিস বুক ইজ মাইন, এখানে কিন্তু দিস, এখানে তোমরা আমাকে বলো দিস কি? এখানে দিস বুক ইজ মাইন, এখানে দিসটা কি বলো? দিসটা কি? অ্যাডজেক্টিভ, রাইট? মাইনটা কি? এই দেখছো? তাহলে দেখো এটাই কিন্তু শেখার বিষয়। এখানে দিসটা কিন্তু অ্যাডজেক্টিভ, মাইনটা কিন্তু প্রোনাউন, রাইট? ওকে, এবার হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, বুকের সামনে আছে, তাহলে এটা কি হবে? অ্যাডজেক্টিভ। হুইচ ইজ ইয়োর বুক। তো পারা যাবে? তাহলে জিনিসটা কি বুঝতে পেরেছো কিভাবে অ্যাডজেক্টিভ এবং প্রোনাউনের মধ্যে ইন্টারচেঞ্জটা হয়? থ্যাংক ইউ। তো আমরা এখন আরেকটু প্র্যাকটিস করব, প্র্যাকটিস করলে আশা করি আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। ডান, আমরা প্রোনাউন শেষ করেছি, আমরা অ্যাডজেক্টিভ একটু প্র্যাকটিস করে দেখব। প্রোনাউন শেষ, এগুলো প্র্যাকটিস করলেই কিন্তু তুমি ক্লিয়ার কাট আইডিয়া পেয়ে যাবা। ওকে,
দেখেন হি ওয়াজ রেদার a disagreeable man, he was rather disagreeable man, এখানে আমরা কিভাবে চিনব এটা অ্যাডজেক্টিভ? শেষে কি আছে? ম্যানকে মডিফাই করছে, অ্যাবল ম্যানকে তো মডিফাই করছেই, সাথে তুমি দেখতে পারো যে অ্যাবল শব্দটা দেখলেই চোখ বন্ধ করে তাকাই দিবা, তাই না? ঠিক আছে, ম্যানকে তো কোয়ালিফাই করেছে অনেক ভাবে, যে কোনো ভাবেই তুমি এটা খুঁজে বের করতে পারো, কিন্তু আমরা একটু আগে যেহেতু পড়ে আসলাম যে সে অ্যাবল আছে, তুমি অ্যাবল দিয়ে খুঁজে বের করতে পারো, বা সে ম্যানকে মডিফাই করেছে সেভাবেও তুমি কিন্তু খুঁজে বের করতে পারো, তুমি যে কোনো ভাবে হোক এটা খুঁজে বের করতে পারো। ঠিক আছে, ওকে, ঠিক আছে। এইবার এখানে বেশ কিছু উত্তর আমরা দিয়ে রেখেছি তোমাদের, যাতে পরবর্তীতে উত্তর করা সম্ভব হয়। তো এগুলো প্র্যাকটিস করার সুযোগ নেই, এইগুলা প্র্যাকটিস করব। an elected member can take the decision, the underlined word an elected member, এখানে ইলেক্টেড কথাটা হলো গুরুত্বপূর্ণ, এটাই হলো আন্ডারলাইন। এটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে, কারণ আমরা অ্যাডজেক্টিভ পড়ছি, তো এগুলো জিজ্ঞাসা করার কোনো মানে হয় না। এইটা বলো দেখি, the UN envoy came to Bangladesh on a dash visit, on a 3-day visit, on a 3-day visit, 3 days, A number 3-day visit, A number a 3-day number visit, A, নাম্বার A। আচ্ছা, দেখেন যারা ঠিক উত্তর দিয়েছেন তারা খুবই ভালো পারেন, তারা খুবই ভালো। এখানে দেখেন হাইফেন যুক্ত শব্দগুলোতে মনে রাখতে হবে, এটা একটা নতুন নিয়ম শিখিয়ে দিই, যে নাউনের পূর্বে যখন সংখ্যাবাচক অ্যাডজেক্টিভ যুক্ত হবে তখন সেগুলো হাইফেন যুক্ত হয়ে বসবে, এটা হলো এক। নাউনের পূর্বে যদি কোনো সংখ্যাবাচক অ্যাডজেক্টিভ যুক্ত হয় তাহলে সেটা হাইফেন যুক্ত হয়ে বসবে, আর হাইফেন যুক্ত শব্দগুলোতে কখনোই প্লুরাল ফর্ম ব্যবহৃত হবে না। তো সবসময় মনে রাখবেন যে অ্যাডজেক্টিভ দিয়ে যদি এভাবে বোঝানো হয় তাহলে অলওয়েজ দ্য এক্সপ্রেশন উইল বি 3 ডে। এটা শুধু কিন্তু এটার জন্য প্রযোজ্য না, এটা ভবিষ্যতে সবকিছুর জন্যই প্রযোজ্য। মানে 3 ডে ভিজিট, এটা পেপার পত্রে নিয়মিত পাবেন, খুব ইম্পর্টেন্ট তথ্য। যাই হোক, ভালো একটা। এক্সট্রা অর্ডিনারি, এটা এমনিই পারা যাবে, যে শেষে ARY আছে বা AY আছে, এগুলো কিন্তু সব এই যে অ্যারি, ইশ, অ্যাবল, এগুলো সবগুলো অ্যাডজেক্টিভ, এভাবে চেনা যাবে। ঠিক আছে, এইটা দেখি পারেন কিনা। সায়েন্টিস্ট হ্যাভ ডিসকভার্ড এ লিকুইড হুইচ বয়েলস এট অ্যাবাউট 165 ডিগ্রি সেলসিয়াস উইথ ড্যাশ ডিকম্পোজিশন, পার্শিয়াল। বাকিরা উত্তর দাও, সবাই ট্রাই করো, ভুল হলে আর ভুল হবে না পরবর্তী। এবার পার্শিয়াল হবে, এটা পার্শিয়াল, the answer should be partial, right? আচ্ছা, তো এটা আসলে এটার জন্য পারার জন্য আসলে অ্যাডজেক্টিভ পড়া দরকার নেই, এটা সেন্টেন্সের স্ট্রাকচার খেয়াল করলেই এগুলো আসলে উত্তর করা যায়। তো এটা এই জিনিসটা পারার জন্য, এই জিনিসটা কিন্তু শেখানো খুবই কঠিন। এই যে পার্শিয়াল উত্তর দিল, এই জিনিসটা কিন্তু তোমাকে শেখানো, বোঝানো, এটা ঠিক নিয়মের মধ্যে ফেলে বের করে আনাটা খুবই কঠিন। এই জিনিসটা তুমি জাস্ট রেগুলার প্র্যাকটিস করতে থাকলে এটা অটোমেটিক মাথায় আসবে যে এখানে একটা অ্যাডজেক্টিভ হবে, এবং অ্যাডজেক্টিভ হোক না হোক এখানে একটা লাইনই মিলে এটার সাথে অপশনগুলোর মধ্যে, দ্যাট ইজ দ্য ওয়ার্ড পার্শিয়াল। পার্শিয়ালি ডিকম্পোজিশন কিন্তু হবে না। ওকে, এখানে একটা অ্যাডজেক্টিভ দরকার। ঠিক আছে, আই হ্যাভ আ ল্যাপটপ কম্পিউটার, এটা কি? adjective, কেন এটা অ্যাডজেক্টিভ হলো? ল্যাপটপ বোঝাচ্ছে কম্পিউটারের একটা ধরন, কম্পিউটারের একটা ধরন বোঝাচ্ছে, রাইট? ঠিক আছে, কম্পিউটারের কিন্তু একটা ধরন বোঝাচ্ছে। ঠিক আছে, এখানে দেখেন ফেয়ার ডেফোডিল, এটা একটা অ্যাডজেক্টিভ, পারা যাবে? কারণ ডেফোডিল গুলো কিরকম সেইটা বোঝাচ্ছে, রাইট? আচ্ছা, তো এখানে সবগুলোতে অ্যাডজেক্টিভ হবে, তো এগুলো জিজ্ঞাসা করে লাভ নেই। এখানে এগুলো সবগুলো আপনাদেরকে দিয়েছি আমি, যাতে আপনি প্র্যাকটিস করেন। আমি অ্যাডজেক্টিভ সম্পর্কে যা পড়ালাম, সবচেয়ে কনফিউজিং অংশ হচ্ছে অ্যাডজেক্টিভের, হলো অ্যাডজেক্টিভের অ্যাকচুয়ালি প্রোনাউন থেকে। এইটা যে ক্র্যাক করতে পারবে সে বাকিগুলো খুব ইজিলি উত্তর করতে পারবে। এই অংশটুকু সবচেয়ে কনফিউজিং, এটা পারলেই তুমি পেরে যাবে। তো দেখছো পরীক্ষায় মূলত কিন্তু প্রশ্ন আসছে কোনটা অ্যাডজেক্টিভ, আশা করি পারা যাবে। পারবা না? ইনশাআল্লাহ পারবো, ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আমরা অ্যাডজেক্টিভ সম্পর্কে মোটামুটি শিখে গেলাম। বাকিগুলোতে অ্যাডজেক্টিভই সবচেয়ে কঠিন বলে মনে হয় আমার কাছে, বাকিগুলোতে এতটা ভয়ঙ্কর কোনো কিছু নাই। যেমন ভার্ব চিনতে পারাটা আসলে খুব একটা জটিল কিছু না, ভার্ব দিয়ে কাজ করা বোঝায়, আমরা এটা দ্রুত পড়ে ফেলতে পারবো, এটা 1-2 মধ্যে আমাদের হয়ে যাবে। আশা করি ভার্ব দ্রুত শিখে ফেলা যাবে। তারপরে আমি তোমাদেরকে প্রশ্ন এগুলো দিয়ে দিব। আচ্ছা, দুঃখিত। দেখেন, ভার্ব দ্বারা মূলত কাজ করা বোঝায়, এগুলো খুব একটা জটিল কিছু না। ব্যতিক্রম গুলো আমরা আসলে পড়বো। নাউন অ্যাজ ভার্বস, নাউন কখনো কখনো ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, ভার্বস অ্যাজ নাউনস,
এগুলো এই ব্যতিক্রমগুলোই পড়াটা আমাদের আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এমনি নর্মালি ভার্ব আমরা সবাই চিনতে পারি, যেমন এটা চিনতে পারো কিনা, নর্মাল ভার্ব চিনতে পারো কিনা সেটা পড়ানো তো ক্লাস 6 এ পড়ছো তোমরা সবাই পার্টস অফ স্পিচ, ক্লাস 5 এও পড়তে থাকতে পারো, আমার ঠিক মনে নাই কোন ক্লাসে আমরা এটা পড়ি, 6 বা 5। নর্মালি এটা এখানে কোনটা ভার্ব বলো তো? ক্লথ, ফুড, ব্লাড, ফিড। ফিড মানে খাওয়ানো, তো দ্যাট ইজ দ্য ভার্ব। এটাতে না পারার কিছু নেই। হি গোস টু স্কুল, এখানে কোনটা ভার্ব? goes আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, হি গোস টু স্কুল। ওকে, ডান। এখন আমরা দেখবো যে কিছু কিছু নাউন আছে যেগুলো ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, কিছু কিছু ভার্ব আছে যেগুলো আলটিমেটলি নাউন হিসেবে ব্যবহৃত হয়। তো আমি আগে পরেরটা পড়াই, এটাই একটু জটিল, যেটাকে আমরা চিনি ভার্ব হিসাবে কিন্তু সে নাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে। দেখো কিছু বহুল প্রচলিত ভার্ব আছে যেগুলো নাউন হিসাবেও ব্যবহৃত হতে পারে অথচ আমরা জানি না, যেমন গো। এই যে গো, এটা কিন্তু নাউন হিসেবে ব্যবহৃত হতে পারে, পরীক্ষা কিন্তু এটাই আসবে, ইট ইজ ইয়োর গো, এবার তোমার পালা, এবার তুমি যাও। তো এই লাইনটাই পরীক্ষায় দিয়ে দেয়। এবং দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, এখানে এই যে গো গুলা ব্যবহৃত হচ্ছে, দেখো এবার কার পালা, এই প্রশ্নটা করলে কিন্তু উত্তর পাওয়া যাচ্ছে, তাহলে এটা নাউন। দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, কোনটা গো অফ দ্য ওয়ার্ল্ড, কি, হোয়াট। তো এখানে দেখো প্রশ্ন করে গো উত্তর পাওয়া যাচ্ছে। তো এই গো টু গো, এমন গো, তো এই গো হলো তোমার এটা যদিও ভার্ব কিন্তু এটা এখানে নাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে। তো এইটা হলো ব্যতিক্রম যাতে আমরা চিনতে পারি। এবার যেগুলোকে আমরা নাউন হিসাবে পড়ে আসছি প্রথম ক্লাসে, সেগুলো অনেক সময় কিন্তু ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। যেমন আই ওয়াটার দ্য প্ল্যান্টস, এটা যারা বুদ্ধিমান, যারা ছোটবেলা থেকে ভালো পড়ালেখা করে এসেছো তাদের কাছে এটা খুব সহজেই তোমরা বুঝতে পারবা যে এখানে ওয়াটার বলতে কিন্তু পানি বোঝানো হচ্ছে না, এখানে ওয়াটার বলতে হচ্ছে গাছে পানি দেওয়া, রাইট? এটুকু তো বুঝতে পারছো, আই ওয়াটার দ্য প্ল্যান্ট। তাহলে এটা জি, তো এটা অ্যাকচুয়ালি সেন্টেন্স না দিয়ে কিন্তু এই জিনিস কখনোই দেওয়া যাবে না, তোমাকে অবশ্যই সেন্টেন্সটা দিতে হবে। সেন্টেন্স না দিলে তুমি এটা যে ভার্ব হিসেবে ব্যবহৃত হয় সেটা কখনোই বলতে পারবে না। ঠিক আছে, তারপরও ঠিক আছে, যেমন অনেক বহুল প্রচলিত নাউন আছে যেগুলো ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। যেমন কয়েকটা নাউন তোমাকে দেখে রাখো, হোম, ইন্টারেস্ট, ওয়াটার, এই তিনটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। যেমন দ্য মিসাইল হোমড, হোম বলতে বাসা বোঝানো হয়, বাট দ্য মিসাইল হোমড ইন অন ইটস টার্গেট, এখানে হোমড ইন বলতে কি বোঝানো হয় বলো তো? ভার্ব মেবি, ভার্ব তো বটেই, কিন্তু হোমড ইন মানেটা কি? প্রবেশ করা বা ওখানে পৌঁছানো, লক্ষ্যবস্তুতে পৌঁছানো। হোমড ইন মানে কাউকে জায়গা করে দেওয়া, ঠিক আছে? আমি তাকে রুম, এই যে রুম শব্দটা অনেক সময় ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। আই রুমড, হোমড, এগুলো একইভাবে ব্যবহৃত হয়। দ্য মিসাইল হোমড ইন অন ইটস টার্গেট, অর্থাৎ তার লক্ষ্যমাত্রায় আঘাত করেছে। এই লক্ষ্যমাত্রায় আঘাত করাকে এখানে হোমড ইন বলা হচ্ছে। তো এটা কিন্তু ভার্ব হিসেবে ব্যবহৃত হলো, এটাই এখানকার মেইন ভার্ব, এটাই এখানকার প্রিন্সিপাল ভার্ব, এখানে কিন্তু সেটাই দেখা যাচ্ছে। তাহলে একই রকম এখানে যে ইন্টারেস্ট শব্দটা পড়ালাম, তো এখানে ইন্টারেস্ট, দেখো ইন্টারেস্ট শব্দটা কিভাবে ব্যবহৃত হতে পারে? হি হ্যাজ লট অফ ইন্টারেস্ট ইন মিউজিক, এখানে এটা কি ভার্ব নাকি অন্য কিছু বলো? হি হ্যাজ লট অফ ইন্টারেস্ট ইন মিউজিক, অ্যাডজেক্টিভ। সবাই ঠিকমতো উত্তর দাও, অ্যাডজেক্টিভ কেন হবে? এখানে ইন্টারেস্টিং বলছে, কেমন এটা? হি হ্যাজ লট অফ ইন্টারেস্ট ইন মিউজিক, ইন্টারেস্টিং না? ইন্টারেস্ট হলে তো ভার্ব। কি বলে ছেলে? এই ও পারছে না স্যার, ভার্ব থেকে মডিফাই করতেছে, হি হ্যাজ আ লট অফ ইন্টারেস্ট। হি হ্যাজ লট অফ ইন্টারেস্ট ইন মিউজিক, তো এখানে কাকে মডিফাই করতেছে? মানে ভার্বটাকে কি মডিফাই করতেছে? কোন ভার্বটাকে বুঝিয়ে বলো, যে আপুটা বললা হ্যাজ কে মডিফাই করতেছে? না ভাই, এখানে মেবি নাউন কে মডিফাই করছে ভাই। না, এটা হি হ্যাজ লট অফ ইন্টারেস্ট ইন মিউজিক, এখানে তার মিউজিকে কি আছে? ইন্টারেস্ট, না ভার্ব কে মডিফাই করছে। আমার মনে হয় যে এটা তো হি হ্যাজ লট অফ ইন্টারেস্ট ইন মিউজিক, এটা তো নাউন হওয়ার কথা। ইন্টারেস্ট, জি স্যার, দ্যাট ইজ দ্য নাউন। যদি এরকম হয় লাইনটা, মিউজিক ইন্টারেস্টস মি, অর্থাৎ মিউজিক ইন্টারেস্টস মি, ইন দ্যাট কেস দিস উইল বি আ ভার্ব। ইন্টারেস্ট শব্দটা যখন এইভাবে ব্যবহৃত হবে, মিউজিক ইন্টারেস্টস মি বা ম্যাথ ইন্টারেস্টস মি, দেন ইট উইল বি ইউজড এজ আ ভার্ব। নরমালি ইন্টারেস্ট ইজ আ নাউন, হি হ্যাজ লট অফ ইন্টারেস্ট। এটা আমি যে প্রথম লাইনটা বললাম সেখানে ইন্টারেস্ট নাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে, এখানে কেউ কাউকে মডিফাই করছে না।
কিন্তু এইখানে ভার্ব মিউজিক ইন্টারেস্টস মি, এইখানে ইন্টারেস্ট একটা ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে। যেমন আই ওয়াটার দ্য প্ল্যান্টস, এখানে এটা একটা ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে। আমি কি জিনিসটা ক্লিয়ার করতে পারলাম? বুঝতে পেরেছ? বুঝতে মনে হয় পারো নাই? আচ্ছা, বুঝতে পারলে তো রেসপন্ড করতে। আরো দু একটা প্র্যাকটিস করলে, উদাহরণ প্র্যাকটিস করলেই তুমি এখন বুঝতে পারবা। ওকে, let's practice some examples, then you can do that. The verb, দেখেন আমরা এখন ভার্ব পড়বো। এখানে অনেকগুলো ব্যতিক্রম আছে, অনেকগুলো ব্যতিক্রম আছে। ব্যতিক্রমগুলো আমরা আস্তে আস্তে সলভ করব। লস্ট অপরচুনিটি নেভার রিটার্নস, এখানে এখন তাকায় দেখো, লস্ট অপরচুনিটি নেভার রিটার্নস, এটা তোমাদেরকে উত্তর দিতে হবে, তোমরা উত্তর দিবা। এক একজন ট্রাই করলে আমরা এগুলো সলভ করতে পারবো। এই ক্লাসটা সলভিং ক্লাস। বলেন কি হতে পারে? পার্টিসিপল। হ্যাঁ, আচ্ছা, পার্টিসিপল কেন হলো? কারণ অপরচুনিটি লস্ট হয়ে গেছে। আচ্ছা, ভালো। এটা আবার কি জিরান্ডিয়াল ইনফিনিটিভ? আচ্ছা, হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তবে আমরা একটু দেখি যে ভার্বের যে রূপ একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, আমরা একটু আগেই পড়ে এসেছি, সেটাকে বলা হয় পার্টিসিপল। প্রদত্ত বাক্যে লস্ট থেকে লস্ট, এটা একটা ভার্ব, কিন্তু এখানে এটা কিন্তু নাউনটাকে মডিফাই করছে। অপরচুনিটি এখানে নাউন, নট লস্ট অপরচুনিটি। অপরচুনিটিটা কেমন? লস্ট, যেটা হারিয়ে গেছে। তো যেহেতু মডিফাই করছে, সেটা একই সাথে অ্যাডজেক্টিভ। তাহলে কোনো ভার্ব যদি একই সাথে অ্যাডজেক্টিভের কাজ করে, তখন তাকে কিন্তু পার্টিসিপল বলা হয়। সো দ্য অ্যান্সার শুড বি পার্টিসিপল। এটা কিন্তু এগুলোই কিন্তু পরীক্ষায় আসে। তো আবারও একটা প্র্যাকটিস করলাম, আরো দুইটা প্র্যাকটিস করলে আরো বেশি ক্লিয়ার হবে। আর রিটায়ার্ড অফিসার লিভস নেক্সট ডোর, এখানে আন্ডারলাইন্ড অফিসার, এই যে রিটায়ার্ড অফিসার, এখানে রিটায়ার্ড অফিসারটা কি? পার্টিসিপল। আরিয়া বলছে পার্টিসিপল, বাকিরা বলো। পার্টিসিপল। এবার সবাই পার্টিসিপলে চলে গেল, এবার আর কোনো ঝামেলা হলো না। এবার কেন পার্টিসিপল হলো? একই কথা, যে এটা কিন্তু রিটায়ার্ড এমন একটা শব্দ যেটা ভার্ব ফ্রম টায়ার থেকে আসছে। তো রিটায়ার অ্যাকচুয়ালি কিন্তু রিটায়ার পার্টিসিপল থেকেই, টায়ার থেকে রিটায়ার নিজেই একটা ভার্ব, কিন্তু সেটা এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হচ্ছে। কোনো কিছু যখন একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হচ্ছে, তখন সেটাকে আমরা পার্টিসিপল বলতেছি। ভেরি গুড। রিডিং ইজ এন এক্সেলেন্ট হ্যাবিট, এখানে লাইনটা ভালো করে পড়ে চিন্তা করো, এটা কি হবে? জিরান্ড, পার্টিসিপল না কি হবে? রিডিং ইজ এন এক্সেলেন্ট হ্যাবিট, এটা কি হবে? ভার্বাল নাউন মেবি। না, দেখো কি এক্সেলেন্ট হ্যাবিট, এটা তো খুব সহজ। আচ্ছা, এটুকু তো একটু এখন পর্যন্ত তোমরা ক্লিয়ার, আমি জানি না ক্লিয়ার কিনা। যখন নাউন হবে তখন সেটা জিরান্ড, যখন অ্যাডজেক্টিভ হবে তখন সেটা পার্টিসিপল। দ্যাটস দ্য বেসিক ডিফারেন্স, আইএনজির সাথে কোনো কিছু। আর ভার্বাল নাউনের সূত্রটা কে ছিল? কে মনে করে দিতে পারবে? তারপরে দা প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অফ, যখন এরকম থাকবে তখন শুধুমাত্র হবে ভার্বাল নাউন। এই সূত্র তো আমরা গত ক্লাসে শিখছিলাম। তো কি একটা এক্সেলেন্ট হ্যাবিট? রিডিং। তো দ্যাট ইজ আ জিরান্ড। জিরান্ড সবসময় যখন নাউন হিসেবে কাজ করে, জিরান্ড ওয়ার্কস অ্যাজ এ নাউন। তো দ্য অ্যান্সার ইজ জিরান্ড। আচ্ছা, এগুলো সলভ করতে হবে, সবাই যে সাথে সাথে পারবা নাও হতে পারে এমন। ঠিক আছে, এখানে অনেকগুলো উত্তর আমরা দিয়ে রেখেছি। উত্তর যেগুলো দেওয়া নেই সেগুলো খুঁজে বের করতে হবে। ওকে, সমস্যা নেই, ঠিক আছে। এখানে উত্তর তো দেওয়াই আছে, তারপর আমরা একটু আলোচনা করলে আরো ভালো হবে। যেমন এখানে দেখো, ফিনিশিং দ্য লেটার টুনাইট রহিম উইল পোস্ট, এই লাইনটা আসলে এটা টেন্সের জন্য, বা এই লাইনটা তুমি পড়ে, যেমন ফিনিশিং দ্য লেটার টুনাইট রহিম উইল পোস্ট টুমরো, এটা কোনো ধরনের গ্রামাটিক্যাল রুল টুল দিয়ে ব্যাখ্যা করার খুব সুযোগ কম। এখানে তুমি এই অপশনগুলো পড়ার পরেই তুমি নিজেই বুঝতে পারবা যে এখানে ফিনিশিং ছাড়া অন্য কোনো ওয়ার্ড এখানে আসলে সুইটেবল কোনোভাবেই হয় না। ফিনিশ দ্য লেটার টুনাইট রহিম উইল পোস্ট টুমরো কোনোভাবেই মিলবে না। আচ্ছা, এখানে সবচেয়ে ভালো হতো যদি একটা টার্ম শব্দ সামনে একটা ওয়ার্ড দেওয়া থাকতো, আফটার ফিনিশিং দ্য লেটার টুনাইট, বাট এরকম না দেওয়া থাকতে পারে। ইন দ্যাট কেস ফিনিশিং হবে উত্তর। ঠিক আছে, দ্য গার্লস ওয়াটার দ্য প্ল্যান্টস, তাহলে এখানে ওয়াটারটা কি হিসেবে কাজ করছে? ভার্ব হিসেবে, রাইট? আচ্ছা, দ্য টিচার মেড দ্য চিলড্রেন রিড দ্য বুক, তোমরা কি আছো, শুনতে পাচ্ছ? জি ভাই, শুনতে পাচ্ছি। আচ্ছা, এইখানে খেয়াল করে, এটা একটা ভালো জিনিস শিখাই দিচ্ছি।
যখনই কোথাও এরকম থাকবে মেক সামবডি প্লাস ভার্ব, এটা শুধুমাত্র এই ক্ষেত্রে পড়ানো হোক, হি মেক মি গো দেয়ার, হি মেড মি গো দেয়ার, হি মেড মি ওয়াটার দ্য প্ল্যান্টস, যখনই কোথাও এরকম মেক দেওয়া থাকবে, মেক দিয়ে তারপর সামবডি দেওয়া থাকবে, সেই সামবডিতে যে কোনো কিছু হতে পারে, তখন কিন্তু ওখানে সবসময় বেস ফর্ম হবে, ভার্বের অলওয়েজ দ্য বেস ফর্ম, একদম ভার্বটা সিম্পল ভার্ব, সামনে টু আইএনজি এস কোনো কিচ্ছু হবে না, একদম সিম্পল বেস ফর্ম হবে। এইটা একটা কিন্তু সূত্র, যখনই কোনো কিছুর সাথে মেক প্লাস সামবডি থাকবে অলওয়েজ দেয়ার উইল বি দ্য বেস ফর্ম, এই জিনিসটা কিন্তু আমাদেরকে জানতে হবে। তাহলে দ্য টিচার মেড হিম রিড দ্য বুক, এখানে চিলড্রেন আছে, এটা যে কোনো ভাবে চেঞ্জ করে দেওয়া হোক, যারা ক্লাসটা করছো, দিস ইজ এ মাস্ট টু নো থিং, তাহলে হি মেড মি উত্তরটা কি হবে? ড্রাইভ দ্য কার, রাইট? জি ভাই। আচ্ছা ওকে ঠিক আছে। এইবার আর আচ্ছা, এখানে এগুলো যেহেতু আমরা বোল্ড হরফ দিয়ে রেখেছি, এগুলো যেহেতু প্র্যাকটিস করার সুযোগ নেই, আমরা এগুলোর নিয়মগুলো একবার করে আলোচনা করে যাই। ঠিক আছে, হি ওয়াচড দ্য বোট, এগুলা এই যে 29তম বিসিএস এর প্রশ্ন, এগুলো কিন্তু একদম পড়ে ফরজে আইন হয়ে যেতে হবে, এগুলো থেকে প্রশ্ন সকল পরীক্ষায় তুমি এগুলাই পারবা। এই যে নিয়মগুলো শিখছো, এই নিয়মগুলো প্রত্যেকটা পরীক্ষায় গিয়ে তোমার কাজে লাগতে যাচ্ছে, প্রত্যেকটা পরীক্ষায়। হতে পারে এগুলোর মধ্যে অনেকগুলো নিয়ম তুমি অলরেডি পারো, তবে আমি বিলিভ করি এগুলোর মধ্যে বেশিরভাগ নিয়মই বেশিরভাগ বাচ্চা কাছে পারে না। তোমাদের কি মনে হয় কোনটা সত্য? আমরা যে বেশিরভাগ বাচ্চা কাছে এ সকল নিয়ম পারে না, এবং এগুলো পড়ার সময়ও নাই আমাদের, এগুলো আমরা পড়িও না। তো যাই হোক, এগুলো খুব কঠিন যে ব্যাপারটা তা না, তবে এগুলো চর্চা না করলে এগুলো ঝামেলা হয়। আচ্ছা, এখানে খেয়াল করেন, হি ওয়াচড দ্য বোট ড্যাশ ডাউন দ্য রিভার, তো এখানে তোমরা অপশনটা দেখতে পাচ্ছ ফ্লোটিং, উত্তরটা আগে থেকেই জানলা ফ্লোটিং, বাট তুমি যদি ব্ল্যাঙ্ক কিছু করে জন্য নিজেকে চিন্তা করো যে অপশনটা তুমি জানো না, হি ওয়াচড দ্য বোট ওয়াজ ফ্লোটিং অন দ্য রিভার, হ্যাড ফ্লোট অন দ্য রিভার, ফ্লোটিং টু ফ্লোট। আমি বিশ্বাস করি এখানে 50% স্টুডেন্ট হি ওয়াজ দ্য বোট অনেকেই দাগাই দিব ওয়াজ ফ্লোটিং, যারা ভালো পারে তারা ফ্লোটিং দাগাবে। আচ্ছা, তো এইটার জন্য যেটা বলা হয়েছে, এটা একটা সিম্পল সেন্টেন্স, এটুকু তো বোঝো যে এখানে কোনো ধরনের কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে? মারিয়া বলো তো, কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে? ফারিয়া, সরি মারিয়া তো না, ফারিয়া যৌগিক বাক্য, হ্যাঁ সেটা কাকে বলে? দুটি বাক্য যদি অব্যয়সূচক কোনো। ফ্যান্টাস্টিক, ও বাংলা ব্যাকরণ খুব ভালোভাবে করছে। আচ্ছা, অবশ্যই প্রিন্সিপাল ক্লজ থাকলে একটা বাট এগুলো যুক্ত হলে এন্ড অর বাট দ্বারা কোনো কিছু কনজাংশন দিয়ে যুক্ত হবে। ঠিক আছে, যদি কোনো বাক্য এরকম কনজাংশন দ্বারা যুক্ত হয় তাহলে সেটাকে বলা হচ্ছে আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। আর কমপ্লেক্স সেন্টেন্সটা কি? দুটি সাবজেক্ট আর দুটি ফাইনাইট ভার্ব যুক্ত হবে, তখন হয় কমপ্লেক্স সেন্টেন্স। ও হুইচ এক্স্যাক্টলি, এই যে আমরা যে একটু আগে পড়ে আসলাম, তোমার ইন্টারগেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন গুলো থাকে কমপ্লেক্স সেন্টেন্সে, কি থাকে? রিলেটিভ প্রোনাউন থাকে। তো এখানে এরকম কোনো কিছু নাই, একটাই মাত্র লাইন। তো দেখো, একটা সিম্পল সেন্টেন্সে দুইটা মেইন ভার্ব কখনো ব্যবহার করা যায় না। তো এখানে হি ওয়াচড, সে অলরেডি এটা মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়ে গেছে, তাহলে ওয়াজ ফ্লোটিং আর এটা করা সম্ভব হবে না। তখন কিন্তু ওয়াজ ফ্লোটিং মানে কিন্তু ওয়াজ ফ্লোটিং দিলে তোমার এই ফ্লোটিং হবে মেইন ভার্ব, ওয়াজ হবে অক্সিলারি ভার্ব। আচ্ছা, এগুলো আমরা ভবিষ্যতে আরো অনেকগুলো ক্লাস করবো ইংলিশে, তখন আরো বেশি ক্লিয়ার হবে। আমি বিশ্বাস করি তোমরা যখন আমাদের সাথে ইংলিশের 20টা ক্লাস শেষ করবা, এরপরে তোমার যে এখন ইংলিশে নলেজ ছিল তাতে অনেক বেশি কনফিডেন্ট তুমি ফিল করবা। হ্যাঁ, 100তে 100 হবে না, 100তে 100 কারোই হয় না, কোনোভাবেই ইংলিশ 100তে 100 সম্ভব না, কারণ ইংলিশ প্রশ্ন এমনভাবে বানানো হয় যাতে কেউই ফুল না পারে, এবং সেটা পারার সম্ভাবনা আবারও বলতেছি। তবে তুমি আগের চেয়ে অনেক বেশি কনফিডেন্সের সাথে পরীক্ষা অ্যাপ্রোচ করতে পারবা, এবং প্রশ্ন দেখে অন্তত এটুকু বুঝতে পারবা যে এটা কিভাবে উত্তর করতে হবে। ঠিক আছে, তো দেখো, কোনো সিম্পল সেন্টেন্সে দুইটা মেইন ভার্ব কখনোই হবে না, একটা ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। এই যে সূত্রটা শিখলা, এই সূত্র ভবিষ্যতে আজীবন, যতদিন দুনিয়ার বুকে বেঁচে আছো, আজীবন এই সূত্র তোমার কাজে লাগবে, আজীবন 100 দিন তোমার এই সূত্র কাজে লাগবে, যেটা মাত্র পড়ালাম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট সূত্র। হি ওয়াচড দ্য বোট ফ্লোটিং অন দ্য রিভার, হি ওয়াচড মি গোয়িং দেয়ার, টু গো, অন্য কিছু হবে না, জাস্ট ভার্ব প্লাস আইএনজি হয়ে যাবে। তো এই যে সূত্রটা শিখলা, দিস ইজ আ মাস্ট টু নো। আচ্ছা, তো আমরা শিখে ফেললাম এখানে। আচ্ছা, এই যে গোয়িং দেয়ার হি ফাউন্ড হিজ ফ্রেন্ড অ্যাবসেন্ট। আচ্ছা, এখানে দেখো, গোয়িং দেয়ার হি ফাউন্ড হিজ ফ্রেন্ড অ্যাবসেন্ট, এখানে এটা সবকিছু দেওয়া আছে, জিরান্ড অপশনে দেওয়া আছে, প্রেজেন্ট পার্টিসিপল অপশনে দেওয়া আছে, নাউন দেওয়া আছে, পাস্ট পার্টিসিপল দেওয়া আছে। তো প্রথমে
আমরা যদি অন্য কিছু চিন্তা না করি, এটা তো আর যাই হোক এটা পাস্ট পার্টিসিপল তো না, তাই না? এটা আর যাই হোক এটা পাস্ট পার্টিসিপল না, তো এটা বাকি তিনটার মধ্যে যে কোনো একটা হবে, হয় নাউন, এটা জিরান্ড হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, আমরা যেহেতু এতদিন জিরান্ড পড়ে এসেছি, বা প্রেজেন্ট পার্টিসিপল, এই দুইটাই তো আমরা একটু আগে শিখে আসলাম, পার্টিসিপল আর না জিরান্ডের মধ্যে কি কি পার্থক্য। ওকে, তো প্রেজেন্ট পার্টিসিপল কখন হবে? যখন ভার্বটা কিসের মতো কাজ করবে? অ্যাডজেক্টিভের মতো। আর কখন জিরান্ড বলা হবে? যখন সেটা নাউনের মতো কাজ করবে। নাউনের মতো কাজ। এইটুকু তো বোঝো যে ভার্ব যখন নাউনের মতো কাজ করে তখন তাকে জিরান্ড বলে, ভার্ব যখন অ্যাডজেক্টিভের মতো কাজ করে তখন তাকে পার্টিসিপল বলে। এখন এইখানে এটা কি হিসেবে কাজ করছে? গোয়িং দেয়ার হি ফাউন্ড হিজ ফ্রেন্ড অ্যাবসেন্ট। তো এখানে এই বাক্যটাকে প্রশ্ন করো তো, হি ফাউন্ড, সে কি পেল? হি ফাউন্ড হিজ ফ্রেন্ড অ্যাবসেন্ট। তো কি পেল বা কে, এখানে কোনোভাবেই কি কে দ্বারা প্রশ্ন করলে গোয়িং দেয়ার কিন্তু উত্তর আসে না, ঠিক আছে? তাহলে কি কে দ্বারা প্রশ্ন করে গোয়িং দেয়ার উত্তর আসলো না, তার মানে গোয়িং দেয়ার আর যাই হোক গোয়িং এখানে কিন্তু আর যাই হোক নাউন হতে পারে না। যেহেতু নাউন হতে পারে না তাহলে এটা নাউনও কাটা গেল, জিরান্ডও কাটা গেল, তাহলে অপশনে থাকলো শুধু প্রেজেন্ট পার্টিসিপল। তো প্রেজেন্ট পার্টিসিপল সেভাবে তুমি উত্তর করতে পারো, বা এটা এখানে মডিফাই করতেছে, যে সেখানে গিয়ে তার অবস্থাটা মডিফাই করতেছে, একটা টাইম বা তার সেখানে যাওয়ার পর সেই জিনিসটা পেল। তো এখানে আসলে মডিফাই করছে, সেই জন্য এটা অ্যাডজেক্টিভ, বা তুমি এক্সক্লুসিভ মেথডে যেতে পারো, এক্সক্লুশন মেথড বলা হয়, যেটা নাউন হতে পারে না, নাউন না হলে এটা জিরান্ডও হবে না। ইন দ্যাট সেন্স দিস ইজ আ প্রেজেন্ট পার্টিসিপল, এইভাবে উত্তর করা যেতে পারে, ঠিক আছে? ওকে, তো আমরা এটা শিখে ফেললাম, ডান। এইবার একটা সূত্র দেখো, নো ম্যান ক্যান লিভ অ্যালোন, এটা সবাই পারো আশা করি, তো সবাই পারো, তার কারণটাও দেখিয়ে দিই। ক্যান, কুড, মে, মাইট, এগুলোকে বলা হয় মডাল অক্সিলারি। এটা ছোটবেলায় সবাই পড়েছো, এমন কেউ না যে এটা পড়ো নাই। সবসময় মনে রাখতে হবে যে এরপরে সবসময় ভার্বের বেস ফর্ম বসবে, কখনোই এটা কোনো ধরনের পরিবর্তন নেই। হি ক্যান ডু ইট, ঠিক আছে? হি কুড ডু ইট, কুড যদিও বোঝানো হয় ধরো কিছুটা পাস্ট, অনেক সময় এটা পাস্ট বোঝাতে ব্যবহৃত হয়, কিন্তু অলওয়েজ এটার পরে যে সব ভার্বটা হবে অলওয়েজ উইল বি ইন দ্য বেস ফর্ম, একদম। হি মাইট ডু ইট, ওকে? ডান টান কখনোই কিন্তু হবে না, অলওয়েজ দ্য বেস ফর্ম, এটা একটা নিয়ম। এই নিয়মগুলো প্রত্যেকটাই কিন্তু তোমার কাজে লাগবে। তাহলে এই দেখো, দ্য ইনভিজিলেটর মেড আস, কি হবে? শো, একদম বেস ফর্ম। মেড আস আমরা একটু আগে পড়লাম, দেখো একই সিস্টেম দিয়ে কতবার পরীক্ষায় প্রশ্ন আসছে, এবং এগুলো কিসের প্রশ্ন? এই সবগুলো হলো পিএসসির প্রশ্ন। পিএসসি বলতে কি বোঝায় কেউ বলো তো? প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, খুবই ভালো লাগে শুনে। প্রাইমারি স্কুল সার্টিফিকেট। আস্তাগফিরুল্লাহ রাব্বি, ঠিক। ছোট বাচ্চাদেরকে এসব প্রশ্ন করে কি সুইসাইড করতে বাধ্য করা হবে নাকি? যারা চাকরি পরীক্ষা দেয়, হ্যাঁ, পিএসসি মানে পাবলিক সার্ভিস কমিশন। বিসিএস পরীক্ষা যে হয় এটা কারা নেয়? পিএসসি, বিপিএসসি এটার নাম, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন। সকল সরকারি চাকরির পরীক্ষা যাদের মাধ্যমে হয় তাদের নাম হলো পিএসসি। তুমি বিসিএস পরীক্ষা দিয়ে সরকারি চাকরি পেতে চাও, পিএসসির মাধ্যমে পরীক্ষা নিতে হবে। অন্য যে কোনো সরকারি চাকরির যে কোনো পরীক্ষা কন্ডাক্ট করে পাবলিক সার্ভিস কমিশন, পিএসসি। এখানে ঢাকার আগারগাঁওতে কারো বাসা আছে? পিএসসি তে বিসিএস এর ভাইভা হয়, আমরা পিএসসি তে গিয়ে ভাইভা দিয়ে এসেছি। তো যত বিসিএস এর প্রশ্ন দেখো সব বানাই হচ্ছে পিএসসি। তো এখানে আলাদা করে দেওয়া হয়েছে বিসিএস এর প্রশ্নগুলো আর পিএসসি এর অন্যান্য পরীক্ষার প্রশ্নগুলো। এগুলো দেখলে আইডিয়া পাওয়া যায় বিসিএস কেমন প্রশ্ন হবে, কারণ একই পরীক্ষক প্রশ্নগুলো বানান পিএসসি লোকজন। পিএসসি মানে কি তাহলে কি বললাম? পাবলিক সার্ভিস। এটা কিন্তু বাংলাদেশের সংবিধান দিয়ে তৈরি একটা প্রতিষ্ঠান, পাবলিক সার্ভিস কমিশন, ঠিক আছে? আচ্ছা, making a good result in the exam needs a lot of hard work. Key needs a lot of hard work. Making a good result in exam. তুমি যদি প্রশ্ন করো তাহলে পুরো লাইনটা উত্তর আসবে। যদি প্রশ্ন করো কোনটার অনেক বেশি হার্ড ওয়ার্ক দরকার, কি, তাহলে পুরো একটা নাউন ফ্রেজ, এর মধ্যে মেকিং একটা শব্দ, তাহলে এটা মূলত জিরান্ড হিসেবে ব্যবহৃত হচ্ছে। তুমি যদি সিম্পলি চিন্তা করো এখানে নাউন হিসাবে, দ্যাটস দ্য অ্যান্সার। এইবার a swimming snake বা a swimming snake beat him in the leg, এখানে দেখো তো বিট তার মানে পাস্টে, তো স্নেকটাকে এখানে মডিফাই করতেছে, স্নেক এখানে নাউন, তাহলে সুইমিং স্নেক, রাইট? তাহলে এটা কিন্তু পার্টিসিপল, এটা অ্যাডজেক্টিভ, এখানে ভার্ব প্লাস আইএনজি হিসেবে ব্যবহৃত হচ্ছে, এটা পার্টিসিপল। তাহলে সুইমিং স্নেক একটা সাঁতার কাটতে কাটতে একটা সাপ তাকে কামড়ে নিয়েছে।
দ্যাটস দ্য থিং। এইটা বলো, ডু ইউ এনজয় টিচিং, এটা কি হবে? আরে দেখে ফেলে নাকি? টিচিং জেরান্ড। আইএনজি পাওয়া মাত্রই ধরে নিবা হয় জিরান্ড হবে, না হলে পার্টিসিপল হবে। ঠিক আছে, তো টিচিং এখানে নাউনের মতো কাজ করছে। তুমি ধরো এখানে ডু কথাটা বাদ দাও, ইউ এনজয় টিচিং, এভাবে প্রশ্ন করতে পারো তুমি কি এনজয় করো? টিচিং। সো দ্যাটস দ্য অ্যান্সার। আই ওয়াটার দ্য গার্ডেন। এই যে বারবার একই কথা পড়েছি, তাহলে আমরা মোটামুটি শিখে ফেলতে পারলাম, রাইট? আশা করি উত্তর করা যাবে। এখানে এগুলো আমাদের যে আলাদা আলাদা করে ব্যাখ্যাগুলো বড় বড় করে দেওয়ার কারণ হচ্ছে আমরা ওইখানে যতগুলো ওই যে কি বলে ওটা, ওইখান বলতে আমাদের এইখানে সবগুলো তথ্য কভার করা না গেলেও এখানে বেশ কিছু তথ্য আমরা দিয়ে দিই। এখানে একটু তাকায় দেখো, সেটা হচ্ছে ভার্ব। হি ওয়েন্ট ম্যাড, দ্য ভার্ব ইজ। এখানে দুইটা জিনিস আমরা একটু শিখবো। লিঙ্কিং ভার্ব কাকে বলে? লিঙ্কিং ভার্ব গো, গেট, বিকাম, ফিল, এগুলোকে বলা হয় লিঙ্কিং ভার্ব। তো এখানে প্রশ্নটা আসছিল রাজশাহী ইউনিভার্সিটিতে, দেখো এগুলোকে লিঙ্কিং ভার্ব বলা হয়। তাকায় দেখো, গো, গেট, বিকাম, ফিল, এগুলোকে জেনে রাখতে হবে। হি ওয়েন্ট ম্যাড, দিস ভার্ব ইজ, এই যে দেখো হি ওয়েন্ট ম্যাড, এটা একটা লিঙ্কিং ভার্ব হিসেবে এখানে ব্যবহৃত হচ্ছে। যেসব ভার্ব এর অর্থ প্রকাশের জন্য অ্যাডজেক্টিভাল কমপ্লিমেন্ট বা কমপ্লিমেন্ট প্রয়োজন তাকে লিঙ্কিং ভার্ব বলে। যেমন হি বিকেম সামথিং, হি বিকেম ড্যাশ, তাহলে হি বিকেম দিয়ে কিন্তু কোনো অর্থ প্রকাশ পাচ্ছে না, তাকে এখানে একটা অ্যাডজেক্টিভ দিতে হবে। হি বিকেম ম্যাড, হি বিকেম রিচ বা হি বিকেম ওয়েলদি, তোমাকে এখানে একটা অ্যাডজেক্টিভাল কমপ্লিমেন্ট দিতে হবে, বা অ্যাডজেক্টিভ না দাও তোমাকে একটা কমপ্লিমেন্ট দিতে হবে। কমপ্লিমেন্ট বলতে অবজেক্টিভের মতো, অবজেক্টের মতো, সাবজেক্ট অবজেক্ট তো বোঝোই। তো এই ভার্বগুলোকে বলা হচ্ছে লিঙ্কিং ভার্ব। এটা একটা আসছিল, তো আমরা সেটা এখানে দেখিয়ে দিলাম। ওকে, তাহলে এখানে একটা এগুলা তো এখানে দেখো, দ্য পোস্ট মাস্ট বি ম্যানড ইমিডিয়েটলি, এটা ইমিডিয়েটলি এটার মানেটা কি বলো তো কেউ? দ্য পোস্ট মাস্ট বি ম্যানড ইমিডিয়েটলি, এটা অর্থ কেউ বলতে পারবা কিনা? দেখি অর্থটা কে বলতে পারে। মানুষের কাছে আত্মপ্রকাশ পাওয়া। কি বললি? এই পদে শীঘ্রই নিয়োগ করতে হবে কোনো লোককে। 100 কে উত্তর দিলে? এটা খুবই ভালো। কে এটা? ভাই আশা। ভাইয়া আশাকে নিয়ে আমি অনেক আশাবাদী হলাম। ফ্যান্টাস্টিক। দ্য পোস্ট মাস্ট বি ম্যান্ড, ম্যান্ড বলতে এখানে মানুষ নিয়োগ দেওয়া বোঝানো হচ্ছে। ম্যান থেকে ম্যান্ড, পোস্ট, এই পোস্টটা খালি আছে, এই পোস্টে এখনই লোক নিয়োগ দাও। কত সুন্দর একটা ইংলিশ। দ্য পোস্ট মাস্ট বি ম্যান্ড ইমিডিয়েটলি। হিয়ার দ্য আন্ডারলাইনড ওয়ার্ড ইজ আ ভার্ব। এখানে ম্যান একটা নাউন, কিন্তু এই নাউন এখানে ম্যান থেকে বোঝানো হচ্ছে লোক সরবরাহ দেওয়া, তাই না? এখানে এটা তাহলে কি ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে। ম্যান্ড ইমিডিয়েটলি, লোক নিয়োগ দেওয়া। তো তুমি যদি অর্থটা বুঝতে পারো তাহলে কিন্তু আসলে উত্তর করা খুবই সহজ। অর্থ বুঝতে পারলে উত্তর করা আসলে খুবই খুবই সহজ। ঠিক আছে, এইটা উত্তর দাও। এটা উত্তর দেওয়া নেই, খুব ভালো লাগলো। আই ওয়েন্ট আউট হ্যাভিং ফরগটেন হিম, দ্য আন্ডারলাইন পার্ট ইজ। কোনটা আন্ডারলাইন পার্ট ভাইয়া? আন্ডারলাইন তো দেখতে পাই না। ও, তোমরা আন্ডারলাইনটাই দেখতে পাচ্ছ না। এখানে মনে হয় হ্যাভিং হবে আন্ডারলাইন। হ্যাভিং, আই ওয়েন্ট আউট হ্যাভিং ফরগটেন হিম, হ্যাভিং এখানে আন্ডারলাইন ওয়ার্ড। পার্টিসিপল। প্রেজেন্ট। I went out having forgotten him, আমি তাকে ভুলে চলে গেছি। What's the answer? Perfect participle. Perfect participle. বাকির উত্তরটা প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল। আচ্ছা, যে পারফেক্ট পার্টিসিপল উত্তর দিলা, তুমি কি যুক্তিতে পারফেক্ট পার্টিসিপল উত্তর দিচ্ছ বলো তো? হ্যাভিং প্লাস ভার্ব 3। হ্যাভিং প্লাস প্রেজেন্ট পার্টিসিপল। হ্যাভিং ফরগটেন হিম, এটা কি অ্যাকচুয়ালি, এটা কি উত্তর হবে? এটা পারফেক্ট পার্টিসিপল। আচ্ছা, তাহলে এটা, আর যাই হোক, এটা কিন্তু তোমার ভার্বাল নাউন হচ্ছে না। এটা কি জিরান্ট হতে পারে? না, এটা নাউন না। এটা তো নাউন না। কেন নাউন না? কারণ এখানে প্রিন্সিপাল নাউন তো কাজ বোঝাচ্ছে। হোয়াট দিয়ে কোশ্চেন। হ্যাভিং দ্য নাউন। ভুলে যাওয়া তো কাজ বোঝাচ্ছে। ভুলে যাওয়া তো কাজ বোঝাচ্ছে। তাহলে এখানে তার দুই রকম উত্তর আমি পেয়েছি। একটা হলো যে প্রেজেন্ট পার্টিসিপল, আর একটা হলো পারফেক্ট পার্টিসিপল। ওকে, কারা প্রেজেন্ট পার্টিসিপল বলতে চাও? দুই একজনের নাম বলো, আমি শুনি। জাহিদ।
জাহিদ বলছো প্রেজেন্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। আরেকজন বলছো পারফেক্ট পার্টিসিপল। ফারিয়া কি বলছো? স্যার আমার মনে হচ্ছে এটা প্রেজেন্ট পার্টিসিপল হতে পারে। ফারিয়ার মনে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল হতে পারে। আর কারো? অঙ্কন প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল কি হইলে তো পারফেক্ট পার্টিসিপল পাবে। ভাইয়া হ্যাভিং প্লাস ভার্ব 3 হইলে ভার্বের পারফেক্ট পার্টিসিপল ফর্ম আছে। ওকে, তাহলে দেখো আমরা এখন এটা শিখে নিব। দ্য অ্যানসার ইজ পারফেক্ট পার্টিসিপল। কেন পারফেক্ট পার্টিসিপল? আমরা যখন পার্টিসিপল তিন রকম থাকলে প্রেজেন্ট পার্টিসিপল, পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, এই তিন রকম পার্টিসিপল আছে। তো কিভাবে আমরা চিনবো? প্রেজেন্ট পার্টিসিপল ওখানেও কিন্তু ভার্ব প্লাস আইএনজি থাকবে। ঠিক আছে, ঠিক আছে, ভার্ব প্লাস আইএনজি থাকবে। দ্যাটস ইট। ভার্ব প্লাস আইএনজি, দ্যাটস এইটুকুই। প্রেজেন্ট পার্টিসিপল আমরা ভার্ব প্লাস আইএনজি, এতক্ষণ যেটা পড়াই দিয়ে আসলাম তোমাদেরকে পার্টিসিপল, তুমি দেখে এসেছো, ওখানে ওটাই ছিল প্রেজেন্ট পার্টিসিপল। এই যে গোয়িং দেয়ার, দ্যাটস ইট। এখানে হ্যাভিং টেভিং কোনো শব্দ কিন্তু দেওয়া নেই, জাস্ট ওই শব্দটা থাকবে, ভার্ব প্লাস আইএনজি। যদি ভার্ব প্লাস আইএনজি অ্যাডজেক্টিভের মতো কাজ করে তখন সেটাকে বলা হবে প্রেজেন্ট পার্টিসিপল। বারবার করে বলছি, যদি ভার্ব প্লাস আইএনজি অ্যাডজেক্টিভের মতো কাজ করে তখন সেটাকে বলা হবে প্রেজেন্ট পার্টিসিপল। আশা করি কথাটা ক্লিয়ার। আর যখন এইরকম পাবা কোথাও হ্যাভিং দেওয়া আছে, হ্যাভিং প্লাস যে ভার্বটা, সেই ভার্বটার পাস্ট পার্টিসিপল ফর্ম করা আছে, ফরগটেন, ফরগট, ফরগট, ফরগটেন, তখন ধরে নিতে হবে সেটা পারফেক্ট পার্টিসিপল। ঠিক আছে, এখানে দাগাতে ভুল করেছি আমি, দাগানো হবে পারফেক্ট পার্টিসিপল। দিস ইজ দ্য অ্যানসার। সো আরেকবার যদি একটু বলতেন ব্যাখ্যাটা পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল চেনার উপায় হচ্ছে হ্যাভিং শব্দটা থাকবে, দ্যাটস ইট। হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পারফেক্ট ফর্ম, ভার্বের পারফেক্ট ফর্ম। এখানে কি অক্সিলারি ভার্বের সাথে আইএনজি হবে এরকম কিছু? অক্সিলারি ভার্ব না, চেনার উপায় হচ্ছে হ্যাভিং থাকবে। তোমার পারফেক্ট পার্টিসিপল যখনই উত্তর হবে সেখানে হ্যাভিং কথাটা আসলে নরমালি থাকবে এবং নরমালি হ্যাভিংই থাকে। ঠিক আছে, এইটাই মনে রাখো। তুমি হ্যাভিং প্লাস এরকম কিছু পাইলা, হ্যাভিং গান দেয়ার, তাহলে দ্যাট ইজ আ পারফেক্ট পার্টিসিপল উদাহরণ। হ্যাভিং গান দেয়ার, হ্যাভিং ডান ইট। ঠিক আছে, এবং এটা পরে যে ফর্মটা হবে সেটা হলো পাস্ট পার্টিসিপল ফর্ম, ফরগটেন, ফরগট, ফরগট, ফরগটেন, দ্যাট ইজ দ্য থিং। আমি কি জিনিসটা বোঝাতে পেরেছি সবাইকে? ক্লিয়ার? জি ভাইয়া। তাহলে হ্যাভিং কথাটা থাকবে, কিভাবে চিনবো পারফেক্ট পার্টিসিপল? হ্যাভিং থাকবে ফার্স্টে, হ্যাভিং প্লাস কি হবে? ভার্বের পাস্ট পার্টিসিপল। সো আর প্রেজেন্ট পার্টিসিপল কিভাবে চিনবো? কেউ একজন বলো, এটা বলবে আমাকে, সবাই বলবা না, দেখি কে শুনলো। প্রণয় বলো, প্রণয়, প্রণয় কিভাবে প্রেজেন্ট পার্টিসিপল চিনবা? কিভাবে প্রেজেন্ট পার্টিসিপল চিনবা বলো প্রণয়। ভাই আমি বলবো? প্রণয় বলো, প্রণয়কে বলতে দিই। লেট করছো? হ্যাঁ তুমি লেট করছো? না ভাইয়া, প্রণয় চলে গেছে ভাইয়া, ভয় পাই চলে গেল। শারমিন বলো। ভাইয়া আমি বলি? না শারমিন বলো, তুমি তো পারতেছো, কথা বলতেছো, শুনতেছি। শারমিন বলো। শারমিন পালাই গেল নাকি? শাহাদাত নাইম বলো তো। ভাইয়া ভার্বের সাথে যদি আইএনজি থাকে, শুধু আইএনজি, তারপরে যদি কোনো পাস্ট মানে পার্টিসিপল শব্দ না থাকে এবং ওই আইএনজি শব্দটা যদি অ্যাডজেক্টিভের মতো কাজ করে তাহলে এটা প্রেজেন্ট পার্টিসিপল। আর এক্স্যাক্টলি, জাস্ট দুইটা শর্ত, ভার্ব প্লাস আইএনজি এবং দ্যাট উইল ওয়ার্ক অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ, দ্যাট ইজ কল্ড প্রেজেন্ট পার্টিসিপল। আর হ্যাভিং থাকলে সেটাই হবে পারফেক্ট পার্টিসিপল। ডান? ওকে, তাহলে আমরা মোটামুটি শিখে ফেললাম। ডান। সো এখানে আরেকটা উদাহরণ দেওয়া আছে একই রকম ভাবে, হ্যাভিং প্লেড দ্য গেম ফর সেভারাল ইয়ার্স শি আন্ডারস্টুড অল ইটস চ্যালেঞ্জেস। দেখো এর পরের এটা কিন্তু পাস্ট ফর্মে, সে সবকিছু বুঝতে পেরেছিল। তো প্লেইং দ্য গেম আর হবে না, তখন এইরকম হ্যাভিং প্লেইড, প্লেড। তো হ্যাভিং প্লেইড কোনো কিছু, কোন একটা কর্তা একটা কিছু সময় ধরে একটা কাজ করে অন্য একটি কাজ করলে যে কাজটি পূর্বে করেছে সেটা হবে হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটা আমরা মাত্র পড়লাম, যেটাকে বলা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। তো এইটাই হলো হ্যাভিং প্লেইড। ওকে, প্রণয় ঘোষ, তন্ময় কি ফিরে আসলা নাকি? তন্ময় চলেই, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, প্রেজেন্ট পার্টিসিপল অফ দ্য ওয়ার্ড পার্টেইন, এগুলা তোমরা পড়লেই পারবা। যাই হোক, আমি বেসিক জিনিসটা কিন্তু শিখিয়ে দিতে পারলাম। হিয়ারিং দ্য নয়েজ, এখানে তাহলে কি হবে? এটা আর যাই হোক, এটা হয় জিরান্ড হবে, না হলে পার্টিসিপল হবে, রাইট? তো এটা প্র্যাকটিস করে ফেলবেন। প্র্যাকটিস করলে করতে করতে আসলে উত্তর আসলে পেরে যাবা। মেইন যেটা আমার শিখিয়ে দেওয়া দরকার ছিল সেটা আমি শিখিয়ে দিলাম। এই যে আবার এটা দেখো, হ্যাভিং লক দ্য ডোর শি ওয়েন্ট আউট। তাহলে আমরা মাত্র পড়লাম যদি কোনো কর্তা
দুটো কাজ করেন, তাহলে আগে যে কাজটা করেছেন সেই কাজটা হবে এরকম হ্যাভিং দিয়ে পারফেক্ট পার্টিসিপল হবে। দেখেন তাহলে হ্যাভিং লক, সে আগে দরজার লক করেছে তারপর সে চলে গেছে। হ্যাভিং প্লাস ভার্বের V3 বলতে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বোঝানো হচ্ছে। V3 V2 হলো পাস্ট ফর্ম, V3 হলো পাস্ট পার্টিসিপল ফর্ম। সো দ্যাটস দ্য থিং, এই হলো কথা, আশা করি পারবা। আচ্ছা এরকম একটা জিনিস, এটা একটা নিয়ম, এই নিয়মটাও শিখিয়ে দিই। দেখো আনিস হ্যাড রফি ক্লিন দ্য ফ্লোর, এটা ওই রকম একটা নিয়ম, ওই যে মেড আস টু ডু দ্য জব, হি মেড আস ডু দ্য জব, হি মেড আস টু ডু দ্য, আমি বলতে তো ভুল করলাম, হি মেড আস ডু দ্য জব। দেখো আনিস হ্যাড রফিক ড্যাশ দ্য ফ্লোর, হ্যাড প্লাস সামওয়ান দিয়ে ভার্বের সবসময় বেস ফর্ম হবে। তাহলে আনিস হ্যাড রফিক ক্লিন দ্য ফ্লোর, আনিস হ্যাড রফিক ক্লিন দ্য ফ্লোর, এখানে হ্যাড থাকুক আর যাই থাকুক এখানে সবসময় কি ফর্ম হবে? বেস ফর্ম হবে। তো মেক, হ্যাড এগুলো যদি থাকে অলওয়েজ আমাদেরকে মনে রাখতে হবে বেস ফর্ম হবে। আশা করি অনেকটুকু শিখে দিতে পারলাম, আর দুই এক নিয়ম বাকি আছে, দ্যাট ইজ দ্য লাস্ট থিং আমরা যেটা শিখবো। মাদার মেড দ্য চাইল্ড, এটা অলরেডি শিখেছি আমরা, কি হবে উত্তর? ইট হবে ভাই, ইট। মাদার মেড দ্য চাইল্ড ইট, কথা পরিষ্কার পারা যাবে? জি ভাইয়া। এই নিয়ম না জানলে অনেকেই যে ইটান দিয়ে দিত, এতে আমার কোনো সন্দেহ নাই। যাই হোক, মাদার মেড দ্য চাইল্ড ইট, দ্যাটস দ্য থিং, মা শিশুটিকে খাওয়ালেন, ইউ হ্যাভ টু নো দ্যাট। তো আমরা মোটামুটি তাহলে শিখে ফেললাম লিঙ্কিং ভার্ব, হি বিকেম আ পলিটিশিয়ান, এখানে বিকেমটা কি? লিঙ্কিং ভার্ব। আমরা লিঙ্কিং ভার্ব উদাহরণ পড়েছি। তো যা যা প্রশ্ন আসা সম্ভব আমরা মোটামুটি সবগুলো প্র্যাকটিস করলাম। জি, আমরা মোটামুটি সবগুলো প্র্যাকটিস করলাম। ইংলিশ একটা চর্চার বিষয়। এই যে গ্রুপটা, আমরা ইংলিশ চেষ্টা করব যে এখানে আমি এখন থেকে রেগুলার এগুলো প্রশ্ন তোমাদেরকে কি বলে এটাকে, আমি তো পড়িয়ে দিলাম, মাঝে মাঝে ইংলিশ প্রশ্ন দিব যেটা তোমরা রেগুলার সলভ করবা ইংলিশে, যাতে আমাদের ভীতিটা চলে যায়। তো এই ক্লাস থেকে কিছু নতুন জিনিস শেখা হলো কিনা বলো তো? শেখা হয়েছে আচ্ছা, তো আমরা অনেক কিছু শিখলেও আমরা প্রশ্ন প্র্যাকটিস শেষ করলাম। এখানে বাকি যে প্রশ্নগুলো সেগুলো থেকে আসলে খুব বেশি পার্টস অফ স্পিচ অতীতে আসেনি। সবচেয়ে বেশি প্রশ্ন আসে ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব থেকে। প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এগুলো প্রিপোজিশন তো সম্পূর্ণ আলাদা একটা চ্যাপ্টার। প্রিপোজিশন থেকে প্রশ্ন তো আসেই প্রতি 2 বছর পর পর 1 বছর। আমাদের প্রিপোজিশন শিখাবেন? না না, এখন প্রিপোজিশন শিখাবো না, এখন শুধু খেয়াল করে দিব যে পার্টস অফ স্পিচ হিসেবে তারা কিভাবে ব্যবহৃত হয়। অ্যাডভার্ব দেখবো আমরা এখন, অ্যাডভার্বটুকু বাকি 3টা বাকি আছে না, সেই 3টা একটু খেয়াল করে দিতে হবে, না হলে তো পার্টস অফ স্পিচ শেষ হবে না। এটা পড়তে আমাদের অল্প সময় লাগবে, তারপরে পরীক্ষা দিব। দেখো অ্যাডভার্ব, তাহলে আমরা অলরেডি শুরুতেই পড়েছি যে নাউন প্রোনাউন ছাড়া বাক্যের অন্য যে কোনো শব্দকে যারা মডিফাই করে তাদেরকে বলা হয় অ্যাডভার্ব। যেমন ম্যান ক্যানট লিভ অ্যালোন, ঠিক আছে? এইখানে এই যে অ্যালোন, এই অ্যালোনের মতো শব্দগুলো আমাদেরকে সুন্দর মতো কয়েকবার দেখে রাখতে হবে। এই শব্দগুলা অ্যাডভার্ব। তুমি আজকে রাতে ঘুমাবার আগে একবার পড়বা, কালকে ঘুম থেকে উঠে একবার পড়বা, কালকে ঘুমাতে যাওয়ার আগে একবার পড়বা। এগুলো যে অ্যাডভার্ব ব্রেনের মধ্যে পুরো সেট করে ফেলতে হবে। অ্যালোন, অ্যাগো, এগেইন, অলমোস্ট, অলরেডি, এভার, হেয়ার, দেয়ার, নাও, দেন, ওয়ান্স, সুন, সামটাইমস, ইয়েস্টারডে, টুমরো, টুয়াইস, থ্রাইস, নেভার, অনলি, কোয়াইট, সেলডম, টুডে, দাস। তুমি যদি এগুলো কয়েকবার না পড়ো, এগুলো এই অ্যাডভার্ব গুলি তোমাকে পরীক্ষা হলে সবচেয়ে বেশি কষ্ট দিবে। এই শব্দগুলো আমরা রেগুলার ব্যবহার করি, নিয়মিত ব্যবহার করি, কথা বলতে গেলে এই প্রত্যেকটা শব্দ ব্যবহৃত হয়। দিস আর অ্যাডভার্ব, এবং এরা মডিফাই করে। এবং সবসময় যে তুমি মডিফাইটা বুঝতে পারবা, মডিফাই তুমি যে পরীক্ষা হলে ওই সেন্স থাকবে কি হয় মডিফাই করছে, সবসময় কিন্তু সেটা বোঝা যায় না। তো তুমি যদি শব্দটা চিনে রাখতে পারো, তুমি ডিরেক্ট পরীক্ষায় উত্তর করতে পারবা। হি হ্যাজ অলরেডি, তোমার যখন অলরেডি দেখে ফেললা, তোমার আর প্যারা নেওয়া দরকার নেই, তুমি জানো যে অলরেডি ইজ এন অ্যাডভার্ব। কয়েকবার করে পড়লেই অলরেডি একটা অ্যাডভার্ব, একদম অ্যাডভার্ব পড়া হয়ে গেল, ঠিক আছে? তো খুবই গুরুত্বপূর্ণ। আর কোনো কিছু শেষে ly থাকলে সেটা অ্যাডভার্ব হবে, এই নিয়ম আমি শিখিয়ে দিলাম। ly থাকবে, অ্যাডভার্ব হবে না, এমন ইতিহাসে হওয়া সম্ভবই না। ly দেখা মাত্রই বুঝে নেবে এটা অ্যাডভার্ব। ব্যতিক্রম কি কি আগেই বলেছি, ব্যতিক্রম কয়েকটা আছে, যেমন ফ্রেন্ডলি, হোমলি, দিস আর অ্যাডজেক্টিভ। এগুলো অ্যাডভার্বের মধ্যে দেখতে হলে অ্যাডজেক্টিভ, অলরেডি অ্যাডজেক্টিভের মধ্যে তোমাদেরকে এটা একবার পড়াইছি আমি। এই কয়েকটা শব্দ ছাড়া ly পাবা, অল উইল বি অ্যাডভার্ব, এই নিয়মও শিখিয়ে দিলাম, ঠিক আছে? অলওয়েজ দেয়ার উইল বি, ওগুলো অ্যাডভার্ব হবে। আচ্ছা, এখানে 2-1টা ব্যতিক্রম আছে, এই ব্যতিক্রমগুলো এই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। যেমন কিছু কিছু শব্দ আছে যারা একই সাথে কখনো অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়, আবার কখনো অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। দ্য ওয়ার্ক ইজ হার্ড, এখানে একটু তাকায় দেখো, এখানে এই যে হার্ড শব্দটা কাকে মডিফাই করছে? ওয়ার্ককে।
কাজটা কঠিন কোনটা? ওয়ার্ক। ওকে, তাহলে নাউন কে মডিফাই করছে, তাহলে এটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, হি ওয়ার্কস, আবার হি ওয়ার্কস হার্ড। the work is hard, এখানে প্রমাণ করলো he works hard, এটা অ্যাডভার্ব হলো। এই লাইনটা কি ঠিক আছে কিনা বলো তো? ও ইয়েস, এই লাইনটা ঠিক আছে। দেখো এটা লাইনটা কিভাবে ব্যাখ্যা করতে হয়, he works hard। তো এখানে খেয়াল করো হার্ড শব্দটা কাকে মডিফাই করছে। এখানে আমরা যদি একটু তাকায় দেখি, হার্ড শব্দটা ভার্বটাকে মডিফাই করছে। হি ওয়ার্কস, কেমন সে ওয়ার্কস? হি ওয়ার্কস হার্ড, হি ওয়ার্কস সফট, হি ওয়ার্কস, এখানে হার্ড বলতে কঠিন পরিশ্রম। তো হার্ড বলতে এখানে কঠিন পরিশ্রম বোঝানো হচ্ছে। তো এখানে ওয়ার্কটাকে মডিফাই করছে, তাহলে ভার্বকে মডিফাই করে যে সেই হলো অ্যাডভার্ব। তো দেখো এক সেকেন্ডের জন্য আমিও কনফিউজড হয়ে গেলাম। তারপর দেখো এখানে ইউ আর লেট, এখানে লেট ডিরেক্ট নাউনকে মডিফাই করতেছে। ইউ কেম, তুমি এসেছো, কখন এসেছো? লেটে, ভার্বকে মডিফাই করছে। তো এই যে খুঁজে বের করার ক্ষমতা, এই বিষয়টি আমাদেরকে ডেভেলপ করতে হবে। তো আবারও এখানে তাকায় দেখো, ইউ আর লেট, লেট কে লেট? প্রশ্ন করলেই পাওয়া যাচ্ছে যে এখানে ইউ আর লেট, অর্থাৎ নাউন এখানে লেট। ইউ কেম লেট, এখানে কেম শব্দটাকে মডিফাই করা হচ্ছে। সো দিস ইজ দ্য থিং, এই হলো অ্যাডভার্ব চেনার উপায়। তো এইগুলাই কিন্তু পরীক্ষায় আসে, যেখানে লেট কথাটা একই সাথে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়, অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়, অ্যাডভার্ব হিসেবেও ব্যবহৃত হয়। আচ্ছা, ডান, এইটুকু হয়ে গেল। যদি কোনো প্রশ্ন থাকে আমরা এগুলোর যে প্র্যাকটিস শিট, আমরা সেটা তোমাদেরকে অবশ্যই গ্রুপে আপলোড দিয়ে দিব, আপলোড পেয়ে যাবে। আর গত দিনেরটা বোধহয় দেওয়া হয়নি, গত দিনের আনমার্কড অবস্থাটা দেওয়া হয়নি। আনমার্ক নাকি মার্ক কোনটা জানি দেওয়া হয়নি, সেটা কোনটা দেওয়া হয়নি গত দিনের, মার্ক নাকি আনমার্ক, দাগানোটা নাকি দাগানো হিনটা, কোনটা দেওয়া হয়নি? আনমার্ক ছিল, দাগানোটা দিছি নাকি? আনমার্কটা দেওয়া হয়নি, ইংলিশের আনমার্কটা দেওয়া হয় না। আচ্ছা, আনমার্কটা দিয়ে দেওয়া হবে। ওকে, ঠিক আছে, নাথিং টু ওয়ারি। আচ্ছা, সো ডান। এখন প্রিপোজিশন একটা পুরো আলাদা লিগ, প্রিপোজিশন নিয়ে আমরা আলাদাভাবে কাজ করবো। এগুলো প্রিপোজিশন আপাতত শুধু দেখে রাখলেই হবে, দিস আর প্রিপোজিশন। প্রিপোজিশন থেকে আপাতত আমরা কোনো প্রশ্ন করবো না, তবে পরীক্ষা প্রশ্ন আসতে পারে এগুলো কি, এইগুলো চিনে রাখতে হবে। এগুলো তোমরা আশা করি চিনতে পারো। অনেকগুলো আছে যেগুলো তোমরা চিনতে পারো না, সেগুলোই আসলে গুরুত্বপূর্ণ, যেগুলোকে দেখলে প্রিপোজিশন মনে হয় না সেইগুলা। যেমন এই যে আফটার, বিফোর, বিসাইড, এগুলোকে কিন্তু প্রিপোজিশন মনে হয় না। বিহাইন্ড, হ্যাঁ, এগুলোকে রেগুলার প্রিপোজিশন মনে হয় না। আমরা অফ, তারপরে এগুলোকে নর্মাল, এগুলোকে প্রিপোজিশন মনে করি। অফ, অ্যাট, এগুলোকে অন, এগুলোকে প্রিপোজিশন মনে করি। কিন্তু এইগুলোকে উইদিন, উইদাউট, উইথ, এই যে এগুলোকে নর্মালি সিন্স, এটা কিন্তু প্রিপোজিশন। টুয়ার্ডস, থ্রু, এগুলো কিন্তু প্রিপোজিশন। তো প্রিপোজিশন চিনতে পারতে হবে, ব্যতিক্রম ধরনের প্রিপোজিশনগুলো দেখে রাখতে হবে। ঠিক আছে, সো দিস আর দ্য থিংস। এই যেগুলো দাগালাম এগুলো কিন্তু নর্মালি খুঁজে পাওয়া যায় না, এগুলোকে মনে হয় যে এগুলো প্রিপোজিশন কিনা। অ্যাবভ, অ্যাক্রস, এগুলো কিন্তু প্রিপোজিশন। এগেইনস্ট, দিস আর প্রিপোজিশন। তো প্রিপোজিশন চিনে রাখতে হবে, যেগুলো প্রিপোজিশন দেখতে হবে, তাহলে উত্তর করতে পারবে। যে ওভার শব্দটা প্রিপোজিশন। তো এখানে তুমি যদি চিনে রাখো, ডিরেক্ট উত্তর করতে পারবা। কয়েকবার শব্দগুলো খেয়াল করতে হবে। এই শব্দগুলো ওভার শব্দটা যে আর প্রিপোজিশন হিসেবে ছাড়া অন্য হিসেবে ব্যবহৃত হবে ব্যাপারটা কিন্তু তা না, তবে নর্মালি প্রিপোজিশন হিসেবেই ব্যবহৃত হয়। যেমন এই যে মাত্র যেটা বললাম, প্রিপোজিশন গুলো কিন্তু অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। দ্য সান হ্যাজ গান, কোথায় গান? ডাউন। তাহলে এখানে ডাউন শব্দটা কিন্তু এখানে মডিফাই করছে তোমার এই ভার্বটাকে, তখন এটা কিন্তু ব্যবহৃত হচ্ছে। যখন মডিফিকেশন হিসেবে ব্যবহৃত হবে তখন সেটাকে অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হবে। তাহলে প্রিপোজিশনের কাজ কি? প্রিপোজিশনের কাজ হচ্ছে জাস্ট সম্পর্ক দেখিয়ে দেওয়া। শি লুকড অ্যাট মি, এখানে কিন্তু কোনো ধরনের কাউকে মডিফাই করতেছে না, জাস্ট শি লুকড অ্যাট মি, তার এবং আমার মধ্যে একটা সম্পর্ক তৈরি করে দিচ্ছে। হি স্যাট অন দ্য টেবল, তার এবং টেবিলের মধ্যে একটা সম্পর্ক তৈরি করে দিচ্ছে। যখন একটু সম্পর্ক তৈরি করবে তখন সেটা নর্মাল প্রিপোজিশন, কিন্তু যখন মডিফাই করে দিবে তখন সেটা কিন্তু প্রিপোজিশন থাকবে না। এই প্রিপোজিশন গুলো অনেক কিছু হিসেবে ব্যবহৃত হতে পারে, এই জিনিসটা আসলে খেয়াল করাটাই গুরুত্বপূর্ণ। দ্য সান হ্যাজ গান ডাউন, এই যে ডাউন এখানে তো কোনো সম্পর্ক তৈরি করতেছে না কিন্তু এই জায়গায়, বাট ডাউন শব্দ নিজে একটা প্রিপোজিশন। প্রিপোজিশন হওয়ার পরেও সে কোনো সম্পর্ক তৈরি করছে না, সে বরং একটা মডিফাই করছে। সো দিস ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যাডভার্ব। এই জিনিসটাই বোঝাটা আসলে এইখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ। দিস আর দ্য টেক অ্যাওয়ে। ওকে, আমরা মোটামুটি শেষের দিকে চলে এসেছি। কনজাংশন গুলো চিনে রাখতে হবে। যারা দুটো শব্দের মধ্যে বা দুটো ক্লজের মধ্যে বা দুটো বাক্যের মধ্যে যারা কি করে, সম্পর্ক স্থাপন করে, কিভাবে সম্পর্ক স্থাপন করে, তাদেরকে যুক্ত করে দেয় জাস্ট, এইগুলাকে বলে কনজাংশন। এটা সবাই চিনতে পারো তোমরা, এমন কেউ নেই চিনতে পারবা না। অ্যান্ড, অ্যাজ ইফ, বাট,
or both, because, else, এই সবগুলো still, till, until, so, either, or, neither, nor, একদম। এটার উচ্চারণ কি? এখানে যদি বলো তো এটার উচ্চারণ কি? THOUG, এটা কে বলতে পারবে? দো মানে কি বলতো? দো মানে কি? যদিও। ফ্যান্টাস্টিক। তো এইগুলো সব কনজাংশন। তো কনজাংশন কোনটি পরীক্ষায় ধরনের প্রশ্নই আসবে? এখানে যেটা দেওয়া আছে কনজাংশন। ভাই আগেরটাতে প্রিপজিশন হিসেবে বিফোর আর আফটার ব্যবহার করা হয়েছে, এখানে আবার কনজাংশন হিসেবে বিফোর আর আফটার ব্যবহার করা হয়েছে। এই যে লেখা আছে দেখো, তুমি যে প্রশ্নটা করলে সেটাই আমাদের পরের পড়া। কনজাংশন অর প্রিপজিশন, এই জিনিসগুলো কি কনজাংশন নাকি প্রিপজিশন? তো তোমার প্রশ্নটা কিছু কিছু শব্দ আছে যারা ব্যবহার ভেদে কনজাংশন প্রিপজিশন দুইটাই হতে পারে। তুমি যে প্রশ্নটা করলা ছোট ভাই, এক্স্যাক্টলি সেটাই কিন্তু এখানে বলা হয়েছে। তো এই শব্দগুলো ও যেটা মাত্র খেয়াল করেছে, বিফোর, আফটার, সিন্স, এই শব্দগুলো একই সাথে কনজাংশন একই সাথে প্রিপজিশন দুই হিসাবেই ব্যবহৃত হতে পারে। ঠিক আছে, আচ্ছা। তো what part of speech is the underlined word 5 years have passed since I met you last? এখন এই জিনিসটার উত্তর কি হবে? এটা কি প্রিপজিশন হবে নাকি কনজাংশন হবে? তোমাদের কার কি মতামত? একটু মতামত দাও। দুইটা বাক্যের মধ্যে সংযোগ করা হয়েছে সেটা কনজাংশন। দুটি বাক্যকে একত্রিত করা হয়েছে সিন্স শব্দটির মাধ্যমে। দুটি বাক্যকে একত্রিত করা হয়েছে, এটার একটা কমন ব্যাখ্যা হচ্ছে যেটা আমরা এটা কনজাংশনে আলোচনা করতেছি, তাহলে এটা তোমার কনজাংশন এটার উত্তর। দ্যাটস ট্রু, এটা দুটো বাক্যকে তোমার জয়েন করতেছে। দ্যাটস ট্রু, এতে কোনো সন্দেহ নাই। তো তাহলে প্রশ্ন হবে যে তাহলে সিন্স কখন প্রিপজিশন হিসেবে ব্যবহৃত হবে? তোমাদের মনে ঠিক তখন এই প্রশ্নটা কিন্তু জাগবে। আচ্ছা, এই প্রশ্ন জাগবে, এই প্রশ্নের উত্তর আমরা দিব জাস্ট কয়েকটা ক্লাস পরে। আমরা কিন্তু প্রিপজিশন ক্লাস করবো, তখন কিভাবে প্রিপজিশন গুলো সিন্স, আফটার, এগুলো কিভাবে প্রিপজিশন ব্যবহৃত হয় তখন ডিটেইল আলোচনা করব। তো এখানে তাকায় দেখেন, প্রিপজিশন গুলো অনেক সমস্যা, অনেক ভালোভাবে আলোচনা করে, মানে আমরা এইচএসসি এর জন্য যাতে একটু উপকার হয় আর কি। এইচএসসি তো আছে, রাইট। অনেক ভালো করে পারবো কিনা মানে আমি আলোচনা করব, এখন অনেক ভালো কিনা সেটা তোমরা বলতে পারবে যে অনেক ভালো হচ্ছে কিনা। যাই হোক, তাহলে আমরা দেখলাম যে এই শব্দগুলো কিন্তু একই সাথে প্রিপজিশন একই সাথে কনজাংশন হতে পারে, এটা ডিপেন্ড করে কিভাবে ব্যবহৃত হচ্ছে। লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হলো ইন্টারজেকশন। এটা দেখলে চিনবে না, দুনিয়া এমন কেউ নাই যেটাতে মনের আবেগ অনুভূতি প্রকাশ পায়, আকস্মিক আবেগ। হাই, হ্যালো, অ্যালাস, ফাই, হুরা, হাহা, সেইম, দিস আর ভেরি ইজি, এটা সবাই পারবে। ডান। আমরা শেষে যাওয়ার আগে বেশ কিছু কি বলে এটাকে ব্যতিক্রমধর্মী পার্টস অফ স্পিচ শিখবো। ব্যাপারটা বেশ মজার, মানে বেশ মজার। এগুলোর কোন সূত্র আছে বলে আমার জানা নাই। যেমন এই বাট শব্দটা একটা মাত্র বাট শব্দ, সেটা এক এক বাক্যে এক এক ভাবে ব্যবহৃত হয় এবং এটা বুঝে বুঝে বের করা তো যেতেই পারে। যেমন বাট মি নো বার্ডস, এই শব্দটা দেখো, বাট মি নো বার্ডস। এখানে সামনের বাটটা হলো ভার্ব, পেছনের বাটটা হলো নাউন। তো পরীক্ষা যদি এটা আসে তুমি কিন্তু পুরা সাইজ হয়ে যাবা যদি তুমি ভালো বেসিক ভালো বোঝার ক্ষমতা না থাকে। বাট মি নো বার্ডস, এখানে সামনের বাটটা বাট মি এটা ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে, পরের বার্ডসটা নাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে। আবার হি ইজ পোর বাট অনেস্ট, যখন এরকম পোর বাট অনেস্ট দেন এটা কনজাংশন হিসেবে ব্যবহৃত হচ্ছে। নান বাট হিম ওয়াজ প্রেজেন্ট দেয়ার, এখানে এটা প্রিপজিশন হিসেবে ব্যবহৃত হচ্ছে। অ্যাডভার্ব ইউ আর বাট আ চাইল্ড, ইউ আর অনলি আ চাইল্ড, এইখানে ইউ আর অনলি আ চাইল্ড, তো এইখানে এটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে। তো এই কিছু কিছু সময় আছে যেটা তুমি সব সময়, আমি মনে করি যে কিছু কিছু সময় তুমি যদি ব্যাখ্যা করতে না পারো সেটা মনে রাখা। এইরকম এই ক্ষেত্রটা বাটেরই ব্যবহারগুলা ব্যতিক্রম ধর্মী ব্যবহার, এই যে পড়িয়ে দিলাম, কনজাংশনটা ইজিলি বোঝা যায়, বাকিগুলো সবসময় ইজিলি বোঝা যায় তা কিন্তু না, সবসময় সূত্র দিয়ে কিন্তু এগুলো মেলানো কঠিন বা পরীক্ষা হলে সূত্র দিয়ে বোঝা কঠিন। তো এই জিনিস আমি যে খেয়াল করিয়ে দিলাম, এটা যদি পরীক্ষায় আসে শিখিয়ে দিলাম, বাটের এক বাট দিয়ে কিন্তু অনেকভাবে ব্যবহৃত হতে পারে। ঠিক আছে, তো একটা জিনিস তো বুঝতে পারলাম অন্তপক্ষে, নান বাট হলে কি হবে বলতো? নান বাট হলে কি হবে? নান বাট প্রিপজিশন। এইবার দেখো, নান বাট ব্রেভস ডিজার্ভ দ্য ফেয়ার, তাহলে কি হবে? প্রিপজিশন। দ্যাটস ইট। এই যে একটা শিখলা, এই একটা শিখলে কিন্তু তুমি যদি একটা ভালো করে শেখো
এইটা দিয়ে তুমি পরবর্তীতে বাকিগুলো উত্তর করতে পারবা। ওকে, ডান। এবার হলো বিফোর। বলো ভাইয়া বাট মি নো বার্ডস, এটা মানেটা কি, অর্থটা কি? এটার অ্যাকচুয়াল মানে আমাকে দেখতে হবে, এটার অ্যাকচুয়াল অর্থ আমি নিজেও বুঝতেছি না। বাট মি নো বার্ডস মানে মানেটা কি? আমাকে কোনো কারণ দর্শিও না, এরকম কিন্তু করো না। আমি এক্স্যাক্টলি নিশ্চিত না এক্স্যাক্টলি পুরোপুরি অর্থটা কি, এক্স্যাক্টলি এটাতে কি যে বোঝায় বাট মি নো বার্ডস। আই এম নট শিওর। কারণ বাট মি নো বার্ডস বলতে এটা মানে আমাকে কোনো কারণ দেখিও না। আমি এটা হতে পারে, আমাকে কোনো কারণ দেখিও না হতে পারে, এটা আমি পুরোপুরি এটা আসলে নিশ্চিত না। তবে একটা অর্থ হতে পারে যে কিন্তু কিন্তু করো না, এমন হতে পারে। ভাইয়া কিন্তু কিন্তু করো না এটাই হইবে। এটাই কিন্তু কিন্তু করো না, আমার সামনে এসে কিন্তু কিন্তু করো না, এইসব কিন্তু কিন্তু করতে এসো না, এটাই মনে হয় উত্তর। বাট মি নো বার্ডস। হ্যাঁ, এই যে কিন্তু কিন্তু দুইবার বার্ডস আছে, কিন্তু কিন্তু করো না, করো না হলো নো বার্ডস। বাট মি নো বার্ডস মানে কিন্তু কিন্তু করো না। এখন কোন কিন্তু দিয়ে কি বোঝায় এই জিনিস কিন্তু তোমাকে পারতে হবে, না পারলে কিন্তু তোমার পরীক্ষায় এই মার্কটা তুমি পাবা না। দ্যাটস ইট, ঠিক আছে? সো দেখো, এই লাস্ট আমরা একদম আজকের দিনে লাস্ট বোনাস ট্রিক শিখে নিব। বিফোর শব্দটা কয়েকভাবে ব্যবহৃত হতে পারে। আই স হিম, দ্যাটস ইট, আই স হিম বিফোর। তাহলে এখানে বিফোর শব্দটা ভার্ব স কে মডিফাই করছে। কখন দেখেছিলাম তাকে? ভার্ব দেখেছিলাম, তো এখানে স কে মডিফাই করছে। সো এখানে বিফোর হচ্ছে অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়। এই বিফোর আবার প্রিপোজিশনে ব্যবহৃত হয়। হি স্টুড বিফোর মি, তার এবং আমার মধ্যে একটা সম্পর্ক তৈরি করে দিচ্ছে, সে আমার আগে দাঁড়িয়েছিল। সো দ্যাট ইজ দ্য প্রিপোজিশন। কনজাংশন, লুক বিফোর ইউ লিভ, লুক এখানে একটা ক্লজ হিসেবে ব্যবহৃত হচ্ছে, ইউ লিভ এখানে একটা ক্লজ, দুটো ক্লজকে যুক্ত করছে। সো দ্যাট ইজ আ কনজাংশন। তারপরও আবারও শেষ কথা, সবার শেষ কথা মনে রাখবা, প্র্যাকটিস মেক্স দ্য ম্যান পারফেক্ট। এটার বাংলা প্রবাদটা কি বলতো? বাংলা প্রবাদটা জানো? গাইতে গাইতে গায়েন, বাজাইতে বাজাইতে বায়েন। ফ্যান্টাস্টিক। গাইতে গাইতে গায়েন, বাজাতে বাজাতে বায়েন। গান গাইতে গাইতেই মানুষ ভালো গেতে থাকে, বাজাতে বাজাতেই কেউ ভালো বাজাতে পারে। তো এইগুলো পড়াই দিলাম, তার অর্থ এই না যে তুমি এগুলো পরীক্ষায় যাওয়া মাত্র পারবে। ইউ হ্যাভ টু প্র্যাকটিস। আর একটা মেয়েরা খুব ভালো মতো শোনো, যারা মেয়েগুলো আছে এখানে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। অর্থাৎ প্র্যাকটিস শুধুমাত্র মেনদেরকে পারফেক্ট বানায়, তোমাদেরকে কিন্তু পারফেক্ট বানাবে না। তোমাদেরকে ডাবল প্র্যাকটিস করতে হবে পারফেক্ট হওয়ার জন্য। ডাবল প্র্যাকটিস মেক্স এ ওম্যান পারফেক্ট। যাই হোক, এখানে ম্যান বলতে মানুষ বোঝানো হচ্ছে। তারপরও এটা মনে, ম্যান শব্দটা অনেক সময় ছেলে বোঝায়, অনেক সময় মানুষ বোঝায়। তো এখানে মানুষ বোঝাচ্ছে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আশা করি এটুকু বুঝতে পেরেছো। তারপরে মেয়েদেরকে আমি বলবো যে বেশি বেশি প্র্যাকটিস করতে। তারা কিন্তু পরীক্ষা হলে খুব ভয় পায়, কনফিউজ থাকে, এবং মেয়েগুলো ভয় পায় এবং কনফিউজ থাকে বলেই তারা পরীক্ষায় অনেক পারা জিনিস উত্তর করে আসে না। সেজন্য অনেক মেয়ে অনেক ভালো স্টুডেন্ট চান্স পায় না। আমি আমার অসংখ্য স্টুডেন্ট এই জীবনে শুধুমাত্র পরীক্ষায় কনফিউজ হয়ে যাওয়ার কারণে। তো আপুদেরকে বলবো বেশি বেশি প্র্যাকটিস করতে, আর ভাইয়াদেরকে বলবো একটু পরিশ্রম বাড়াইতে। ছেলেগুলো হয় পুরোপুরি ফাঁকিবাজ, এই ব্যাটারা হয় চূড়ান্ত ফাঁকিবাজ। ছেলেদের কিছু কিছু গুণ ভালো, তার মধ্যে দু একটা গুণ হচ্ছে তারা খুব সাহসী হতে পারে। সাহসী বলতে পরীক্ষাকে তারা খুব একটা প্যারা হিসেবে নেয় না, যেটা মেয়েরা খুব নেয় টেনশন হিসাবে। আর প্যারা হিসেবে নেয় না বলে তারা রিস্ক নিতে পারে, আর রিস্ক নিলে অনেক সময় দেখা যায় যে তারা ভালো রেজাল্ট করে চলে যায়, কিন্তু তারা পরিশ্রমটা করে না। এবং বেশিরভাগ ছেলেপেলেই কিন্তু ঠিকঠাক পড়ালেখা করে না। তবে আমি বিশ্বাস করি আমার এখানে যারা ক্লাস করছে, দে আর ভেরি সিরিয়াস স্টুডেন্টস। তোমার সব বন্ধু বান্ধব কিন্তু সিরিয়াস না, তারা এইচএসসি লাইফ নিয়ে সিরিয়াস না। তারা এখন দেখা যাবে যে প্রেম করছে, তারা ফেসবুকে ইউটিউব চালাচ্ছে, তারা ফেসবুকিং করছে, আরো অসংখ্য স্মার্ট কাজ আছে। তারা যারা অসংখ্য স্মার্ট ছেলে পেলে আছে যারা স্মার্ট করছে, ফ্যাশন করছে, জিম করছে, কিন্তু পড়ালেখাটা করছে না। কিন্তু এখনকার সময়টা হলো পুরোপুরি পড়ালেখা করার, এবং এখন আসলে এসব করার সময় না। যে ছোট ভাই বা আপুটা আমার কথা শুনছো, আমি যা পড়ালাম সেটা তোমাকে কিন্তু আমার কাজ হলো পড়ায় দেওয়া, যতটুকু পারা যায় একটা ডিরেকশন দেওয়া। আমি ঠিক জানি না যে এগুলো পড়ানো হয় কিনা। তো কোচিং এ যেগুলো পড়ানো হবে না এই বিষয়ে আমার কোনো সন্দেহই নেই। কোচিং এ ক্লাসই হবে তোমার জিকে ইংলিশে সব মিলে 4টা বা 5টা ক্লাসে দুনিয়ার কোনো কিছু পড়ানো সম্ভব হয় না। জাস্ট ওগুলোকে বলা হয় হাওয়া খাওয়া ক্লাস। একজন মোটামুটি ভালো কথা বলতে পারে এমন একজন টিচারকে নিয়ে আসা হয় ভার্সিটি থেকে, এবং সে হাওয়ার উপরে খুব ইম্পর্টেন্ট জিনিসগুলো সেগুলো দেখিয়ে দিয়ে ক্লাস শেষ করে দেওয়া হয়। এবং এতে আলটিমেটলি স্টুডেন্টের লাভ কিছু হয় না, কারণ স্টুডেন্টকে পড়াটা নিজেকেই পড়তে হয়। আগে থেকে পড়লে এখন থেকে আমি যা পড়াই দিলাম এই পুরো জিনিস পড়ে ফেলতে হবে। আমি যে নোটস গুলো দিচ্ছি দ্যাট আর গুড নোটস। তোমার কাছে যে বই আছে তুমি সেই বই চাইলে পড়তে পারো, অ্যাপেক্স বা যেই বই তোমার কাছে আছে, MP3 যেই বই থাকুক
জাস্ট গো থ্রু দেম, দ্যাট উইল বি এনাফ। এবং এই এমসিকিউ গুলো যেগুলো আমরা এখানে দিচ্ছি সেগুলো কিন্তু আমাদের ডিএমসি ড্রিমার অ্যাপেও দেওয়া আছে, তুমি চাইলে সেখান থেকে প্র্যাকটিস করতে পারো। বললে কি হবে না ভাইয়া? আপনি যেগুলো হ্যাঁ আমাদের মানে কোর্স শেষে কি ভাই আমাদের একটা প্র্যাকটিস শিট দিবেন বই আকারে ইংলিশের? আমরা বইয়ের কাজ করতেছি অ্যাকচুয়ালি, কিন্তু বইয়ের কাজ কোর্স শেষ হওয়া মাত্রই দিতে পারবো এটা গ্যারান্টি দিতে পারছি না। তবে আমরা বইয়ের কাজ করছি, সবগুলো বইয়ের কাজ করছি, কারণ বেশ কিছু অখ্যাত বিখ্যাত লোকজন বই টই লিখে বাজার সয়লাভ করে ফেলছে, অথচ আমরা কাজ করছি না। সবগুলো সাবজেক্টের বই বানানো হচ্ছে, তবে একটু